আজকে আমরা বাংলা ব্যাকরণের শব্দ, উপসর্গ আর ক্রিয়া নিয়ে আলোচনা করব। ঠিক আছে? এই ৩ টা টপিক নিয়ে আজকে আমরা আলোচনা করব। দেখো, ১ম টপিক হচ্ছে আমাদের শব্দ। হুম? শব্দ কি? শব্দ কাকে বলে? এক বা একাধিক ধ্বনি বা বর্ণ মিলে অর্থ প্রকাশ করলে তাকে শব্দ বলে। যখন এক বা একাধিক ধ্বনি বা বর্ণ মিলিত হয়ে কোনো অর্থ প্রকাশ করে তখন তাকে কি বলে? শব্দ বলে। ঠিক আছে? শব্দ হচ্ছে কি বাক্যের একটা মৌলিক উপাদান। ঠিক আছে? এমনকি শব্দকে কি বলা হয়? বাক্যের বাহনও বলা হয়। ঠিক আছে? এগুলো নোট করতে পারো। শব্দকে কি বলা হয়? শব্দকে বাক্যের বাহন বলা হয়। হুম? যে এক বা একাধিক ধ্বনি এবং বর্ণ মিলিত হয়ে যে অর্থ প্রকাশ করে তাই হচ্ছে কি শব্দ। দেখো, শব্দের শ্রেণীবিভাগ। শব্দকে প্রধানত কি ৩ ভাগে ভাগ করা হয়। এই যে শব্দকে প্রধানত ৩ ভাগে ভাগ করা হয়। গঠনগত, অর্থগত এবং উৎসগত। এই ৩ ভাগে শব্দকে ভাগ করা হয়েছে। এই ৩ ভাগের মধ্যে আবার বিভক্ত রয়েছে। যেমন গঠনগত শব্দ যে গঠনমূলক, সেখানে শব্দকে আবার ২ ভাগে ভাগ করেছে। ৩ না, এটা হবে ২। গঠনমূলক কি শব্দকে ২ ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে মৌলিক শব্দ, আরেকটা হচ্ছে কি সাধিত শব্দ। মৌলিক শব্দ। এখন দেখো মৌলিক শব্দটা কি? মৌলিক শব্দ হচ্ছে মৌলিক কথাটা। মৌলিক দিয়ে আমরা কি বুঝি? আমরা যখন ম্যাথ করেছিলাম তখন দেখেছিলাম মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা কি? যে সংখ্যাকে ভাগ করা যায় না। যেমন ২, ৫, ৭ এগুলা কি ছিল? মৌলিক সংখ্যা। ঠিক মৌলিক শব্দটাও কি একই রকম। যে শব্দগুলাকে কি করা যায় না? ভাঙা যায় না বা বিশ্লেষণ করা যায় না। এই যে দেখো এখানে বলছে যে শব্দকে বিশ্লেষণ করা যায় না সেগুলাকে কি বলা হয়? মৌলিক শব্দ। যে এমন শব্দ যেগুলাকে কি করা যাবে না? ভাগ করে নতুন কোনো শব্দ পাওয়া যাবে না। সেটা হচ্ছে তোমার মৌলিক শব্দ। যেমন ধরো এই যে গোলাপ, লাল, তারপর গাছ, পাখি, ফুল এই যে শব্দগুলা রয়েছে এই শব্দগুলাকে কি বিশ্লেষণ করা যায় না বা ভাগ করে নতুন শব্দ গঠন করা যায় না। তাই এগুলার নাম হচ্ছে মৌলিক শব্দ। আর সাধিত শব্দগুলা কি? সাধিত শব্দ কাকে বলে? সাধিত শব্দ হচ্ছে মৌলিক শব্দের উল্টা। যেই শব্দকে বিশ্লেষণ করলে আলাদা অর্থবোধক শব্দ তৈরি হয় সেটা হচ্ছে তোমার সাধিত শব্দ। যে শব্দগুলাকে তোমার বিশ্লেষণ করা যায় এবং বিশ্লেষণ করার ফলে আলাদা নতুন অর্থবোধক শব্দ পাওয়া যায়। যেমন ধরো এখানে বলছে দেখো, নীলাকাশ, হ্যাঁ? নীলাকাশ। এখানে ২ টা শব্দ রয়েছে। একটা হচ্ছে নীল, আরেকটা হচ্ছে আকাশ, হ্যাঁ? নীল আকাশ একসাথে যুক্ত হয়ে হয়েছে নীল আকাশ, হ্যাঁ? নীল যোগ আকাশ, হ্যাঁ? এখানে তাহলে কয়টা শব্দ রয়েছে? ২ টা শব্দ। নীল একটা শব্দ যার একটা অর্থ রয়েছে, আকাশ একটা শব্দ যার একটা অর্থ রয়েছে। তাহলে এই ২ টা শব্দ একত্রিত হয়ে কি হয়েছে? এই যে এই ২ টা শব্দ একত্রিত হয়ে হয়েছে নীল আকাশ, হ্যাঁ? তারপরে এরকম দেখো প্রশাসন, হ্যাঁ? যোগ শাসন। এখানে ২ টা শব্দ যুক্ত হয়ে হয়েছে। তারপর যেমন চাঁদ মুখ, হ্যাঁ? চাঁদের মতো মুখ, যে চাঁদ মুখ ২ টা কি আলাদা শব্দ যুক্ত হয়ে একটা শব্দ গঠিত হয়েছে। এই শব্দগুলাকে বলে তোমার কি? সাধিত শব্দ। যে শব্দগুলোকে কি করা যায়? ভাগ করা যায় বা বিশ্লেষণ করে আলাদা, আলাদা সব অর্থবোধক শব্দ পাওয়া যায়। এটাই হচ্ছে তোমার সাধিত শব্দ। ঠিক আছে? আচ্ছা। তারপর দেখো এখন অর্থমূলক। একটু আগে আমরা পড়েছি কি গঠনমূলক শ্রেণীবিভাগ। এখন আমরা শব্দের অর্থমূলক শ্রেণীবিভাগ। অর্থমূলক দিক থেকে শব্দকে ৩ ভাগে ভাগ করেছে বা অর্থের ভিত্তিতে শব্দকে ৩ ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে যৌগিক শব্দ, রূঢ়ি শব্দ এবং যোগাড়ুর শব্দ। দেখো যৌগিক শব্দ। যৌগিক শব্দটা কি? যে শব্দের ব্যুৎপত্তিগত অর্থ, যে শব্দের ব্যুৎপত্তিগত অর্থ ও ব্যবহারিক অর্থ একই রকম, সেটা হচ্ছে তোমার কি যৌগিক শব্দ। তাহলে যৌগিক শব্দ বলতে কি বোঝায়? যে শব্দের ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ। এখন আমরা দেখবো যে ব্যুৎপত্তিগত অর্থ আর ব্যবহারিক অর্থ দ্বারা কি বোঝায়। ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে তোমার শব্দটাকে ভাঙলে যে অর্থটা পাওয়া যায়, হ্যাঁ? শব্দটাকে ভাঙলে যে অর্থটা আসলে শব্দের যে অর্থটা, আসল শব্দের যে অর্থটা। আর ব্যবহারিক অর্থ হচ্ছে যে শব্দটা তোমার ব্যবহার করা হয়েছে সেই শব্দটা কোন অর্থে ব্যবহৃত হয়েছে। এই ২ টা অর্থ কি হবে? একই রকম হবে। সেটা হচ্ছে তোমার যৌগিক শব্দ। যেমন আমরা উদাহরণ দেখি। এখানে বলছে দেখো গায়ক, হ্যাঁ? গায়ক শব্দটা, গায়ক কাকে বলে? যে গান গায় তাকে কি বলে? গায়ক। এখানে কি যে গান গায় তাকে কি বলে? গায়ক। তাহলে কি গান গায় আর গায়ক। তাহলে কি গায়কের কাজ কি? গান গাওয়া। তার মানে কি গান গাওয়া, যে গান গায় এটা যে কথা আর গায়ক কি একই কথা। তাহলে কি ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ কি হলো? এক হলো। তারপর যেমন ধরো রয়েছে কর্তব্য, হ্যাঁ?
কর্তব্য মানে কি? যা করা উচিত। হ্যাঁ? তাহলে কর্তব্য যেই কথা আর যা করা উচিত একই কথা। তাহলে এই ২ টার অর্থ কি হয়? একই রকম হয়। তারপর যেমন রয়েছে মধুর। হ্যাঁ? মধুর যেমন কি? মধুর মতো মিষ্টি। তাহলে মধুর মতো মিষ্টি যে কথা আর মধুর কি? একই কথা। তাহলে এখানে কি? এই শব্দগুলার ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক উৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ কি? একই রকম। সেগুলাকে বলে তোমার যৌগিক শব্দ। আচ্ছা, তারপর দেখি হচ্ছে কি রূঢ়ি শব্দ। রূঢ়ি শব্দ কাকে বলে? রূঢ়ি শব্দ হচ্ছে যে শব্দগুলা এই যে সন্ধি, প্রত্যয় এবং উপসর্গ যোগে গঠিত হয়। কিন্তু সেই শব্দের অর্থগুলা কি হয় না? যেই শব্দটা গঠিত হয়েছে সেই অর্থ হয় না। তার কি হয়? অন্য অর্থ জ্ঞাপন করে। হ্যাঁ? সেই গঠিত শব্দটা দ্বারা কি হয়? অন্য অর্থ জ্ঞাপন করে সেটাকে রূঢ়ি শব্দ বলে। মানে মনে করো তোমার যৌগিক শব্দের বিপরীত। ঠিক আছে? যৌগিক শব্দ দ্বারা তোমার কি? আমরা পড়েছি যে ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ কি? একই রকম। মানে ২ টা অর্থ একই রকম হয়। কিন্তু রূঢ়ি শব্দে কি ২ টার অর্থ একই রকম হয় না। ২ টা আলাদা অর্থ হয়। যেমন রূঢ়ি শব্দের যে অর্থটা এবং সেটার আসল অর্থটা ২ টা কি? আলাদা বা পার্থক্য রয়েছে। এবং রূঢ়ি শব্দটা সাধারণত সন্ধি, প্রত্যয় এবং উপসর্গ যুক্ত হয়ে গঠিত হয়। দেখো আমরা উদাহরণ দেখি। এখানে দেখো বলছে হস্তি। হ্যাঁ? হস্তিকে যদি আমরা ভাঙি তাহলে আমরা কি পাই? হস্ত যোগ ইন। এটা হচ্ছে হস্তির হচ্ছে কি? সন্ধি বিচ্ছেদ। তাহলে এই হস্ত যোগ ইন মানে হস্তি দ্বারা তোমার কি বোঝাচ্ছে? হস্ত মানে কি? হস্ত মানে কি? হস্ত হচ্ছে সংস্কৃত শব্দ। এটার বাংলাটা কি? হাত। হস্ত মানে হাত। তাহলে হস্তি দ্বারা কি বোঝাচ্ছে? যে হস্ত আছে যার মানে হাত আছে যার তার সেটা হচ্ছে হস্তি হবে। কিন্তু হস্তি কথাটা ব্যবহৃত হয় একটা পশুর ক্ষেত্রে। যেমন কি? কোন পশুর ক্ষেত্রে হচ্ছে তোমার কি? হস্তি কথাটা ব্যবহৃত হয়। তাহলে তোমার হচ্ছে এই শব্দের যে আ ব্যুৎপত্তিগত অর্থ, হ্যাঁ? ব্যুৎপত্তিগত অর্থ কি ছিল? যে হাত আছে যার, হস্ত আছে যার। আর এখানে আমরা কি হস্তি দ্বারা কি বুঝাচ্ছি? একটা পশুকে বুঝাচ্ছি। যেমন হাতিকে বুঝায়, ঠিক আছে? হস্তি। তাহলে এটা কি? এটার অর্থটা হচ্ছে কি বোঝাচ্ছে? পশুকে বোঝাচ্ছে। তাহলে এই ২ টা অর্থ কি? আলাদা হলো। সেজন্য বলছি এটা কি? রূঢ়ি শব্দ। দেখো আরেকটা উদাহরণ দেখি যে গবেষণা। হুম? গবেষণাকে ভাঙলে কি পাই আমরা? গো যোগ এষণা। সেটা হয় গবেষণা। গো যোগ এষণা। এখানে গবেষণা। ঠিক আছে? তাহলে গো যোগ এষণা দ্বারা হচ্ছে বোঝায় তোমার কি এখানে গরু খোঁজা। হ্যাঁ? গো মানে হচ্ছে গরু। ঠিক আছে? গরু খোঁজা। কিন্তু গবেষণা কথাটা আমরা কি অর্থে ব্যবহার করি? গবেষণা বলতে কি বুঝাই? গবেষণা বলতে বোঝায় কি? ব্যাপক পড়াশোনা বা পর্যালোচনা করা। কোন কিছু নিয়ে ব্যাপক পর্যালোচনা করা বা সেই কাজটাকে কি বলা হয়? গবেষণা করা। হ্যাঁ? সেই কাজটাকে কি বলে? গবেষণা। তাহলে এখানে গবেষণার ব্যবহারিক অর্থ আর গবেষণার হচ্ছে ব্যুৎপত্তিগত অর্থ ২ টা কি এক হলো? এক হয়নি। সেটাই হচ্ছে তাই এটা কি একটা রূঢ়ি শব্দ। আবার যেমন ধরো রয়েছে প্রবীণ, হ্যাঁ? প্রবীণ কথাটা যদি আমরা ভাঙি, প্রবীণ দ্বারা কি বোঝায়? যে প্র যোগ বীণ, হ্যাঁ? এটা দ্বারা বোঝাচ্ছে হচ্ছে প্রকৃষ্ট রূপে যে বীণা বাজাতে পারে, তাকে বলে প্রবীণ। কিন্তু আমরা প্রবীণ কথাটা কি অর্থে ব্যবহার করি? যে কোনো আ কি বলে? অভিজ্ঞতা সম্পন্ন বয়স্ক ব্যক্তিকে আমরা কি বলি? প্রবীণ বলি, হ্যাঁ? বয়স্ক ব্যক্তিকে যার অভিজ্ঞতা রয়েছে, এরকম ব্যক্তিকে আমরা কি বলি? প্রবীণ বলি। তাহলে এখানে প্রবীণের ব্যবহারিক অর্থ আর ব্যুৎপত্তিগত অর্থ কি হলো? আলাদা হলো। সেজন্য এটা কি এক ধরনের রূঢ়ি শব্দ। তাহলে বুঝতে পেরেছো রূঢ়ি শব্দটা কি? রূঢ়ি শব্দ হচ্ছে তোমার সন্ধি, প্রত্যয় এবং উপসর্গ যোগে গঠিত হবে এবং সেই শব্দের ব্যবহারিক এবং ব্যুৎপত্তিগত অর্থ এক হবে না। আর যৌগিক শব্দের হচ্ছে ব্যবহারিক এবং ব্যুৎপত্তিগত অর্থ কি হবে? এক হবে। আচ্ছা, তারপর দেখো তৃতীয়টা হচ্ছে তোমার কি? যোগাড়ুর শব্দ। এখন যোগাড়ুর শব্দটাও প্রায় রূঢ়ি শব্দের মতোই। হ্যাঁ? কিন্তু যোগাড়ুর শব্দটা তোমার গঠিত হয় কি? সমাস নিষ্পন্ন শব্দ দিয়ে। ঠিক আছে? যোগাড়ুর শব্দটা তোমার গঠিত হয় হচ্ছে সমাস নিষ্পন্ন শব্দ দিয়ে। এবং সেই অর্থের কি? সেই অর্থের হচ্ছে ব্যবহারিক অর্থ এবং ব্যুৎপত্তিগত অর্থ কি হয়? আলাদা হয়। দেখো বলছে সমস্যমান পদসমূহের অনুগামী না হয়ে কোনো বিশিষ্ট অর্থ গ্রহণ করলে সেটা তোমার কি? কোনো বিশিষ্ট অর্থ বহন করে। মানে আলাদা একটা অর্থ বহন করে সেটা হচ্ছে তোমার যোগাড়ুর শব্দ। দেখো উদাহরণে বলছে যে মহাযাত্রা। হুম? মহাযাত্রা কি? মহাযাত্রা বলতে বোঝায় যে মহাসমারোহে যাত্রা বা মহাসমারোহে মানে অনেক আয়োজন করে কোথাও যাওয়া সেটা হচ্ছে মহাযাত্রা। কিন্তু মহাযাত্রাটা হচ্ছে তোমার কি অর্থে ব্যবহৃত হয়? মহাযাত্রাটা তোমার হচ্ছে মৃত্যু অর্থে ব্যবহৃত হয়। মহাযাত্রাটা মৃত্যু অর্থে ব্যবহৃত হয়। তাহলে কি মৃত্যু আর মহাসমারোহে কোথাও যাওয়া বা যাত্রা করা ২ টা কি এক হলো? এক হয়নি।
তারপর যেমন ধরো রয়েছে জলধি। জলধি শব্দের অর্থটা কি? জলধি শব্দের অর্থ হওয়া উচিত ছিল যে জল ধারণ করে এমন। জল ধারণ করে এমন, তা হচ্ছে কি জলধি। কিন্তু জলধি শব্দটা ব্যবহার করা হয় তোমার কি অর্থে? সমুদ্র অর্থে। সমুদ্রকে কি বলে? জলধি। তাহলে কি? তাহলে হচ্ছে এটার ব্যবহারিক অর্থ আর ব্যুৎপত্তিগত অর্থ কি হলো? আলাদা হলো, এক হলো না। এটা দ্বারা জলধি দ্বারা কি একটা বিশিষ্ট অর্থ, জলধিটা কি তোমার একটা বিশিষ্ট অর্থ বহন করে। জলধি দ্বারা আমরা কি বুঝি? সমুদ্র বুঝি। তারপর মহাযাত্রা দ্বারা কি বুঝি? মৃত্যু বুঝি। তাহলে তাই বলছে যে যোগাযোগ শব্দ হচ্ছে এমন শব্দ যেগুলার কি ব্যবহারিক এবং ব্যুৎপত্তিগত অর্থ এক হবে না, এবং সেই শব্দগুলো, এই শব্দগুলো তোমার কি মহাযাত্রা, জলধি, এগুলো সবগুলো কি সমাসবদ্ধ পদ, বা হচ্ছে এগুলো সবগুলো হচ্ছে সমাস নিষ্পন্ন শব্দ। ঠিক আছে? আচ্ছা, তারপর এটা দেখি আমরা। এবার হচ্ছে তোমার উৎসমূলক। হ্যাঁ, উৎসমূলক ভাবে শব্দ হচ্ছে তোমার কি 5 প্রকার। হ্যাঁ, উৎসের উপর ভিত্তি করে শব্দকে 5 ভাগে ভাগ করা হয়েছে। গঠনের উপর ভিত্তি করে 2 ভাগে, অর্থের উপর ভিত্তি করে 3 ভাগে, এবং উৎসের উপর ভিত্তি করে শব্দকে তোমার 5 ভাগে ভাগ করা হয়েছে। দেখো, প্রথম হচ্ছে তোমার কি বলছে যে তৎসম শব্দ। প্রথম হচ্ছে তৎসম শব্দ, তদ্ভব শব্দ, অর্ধ তৎসম, দেশি, বিদেশি, এই 5 প্রকার শব্দ। ঠিক আছে? দেখো, তৎসম শব্দটা কি? আমরা জানি তৎসম মানে হচ্ছে সংস্কৃত। হ্যাঁ, তৎসম বলতে কি বোঝায়? সংস্কৃত। তাহলে তৎসম শব্দ হচ্ছে কি? যে শব্দগুলো সংস্কৃত ভাষা থেকে সরাসরি বাংলায় এসেছে তাকে কি বলে? তৎসম শব্দ বলে। যেমন ধরো যে চন্দ্র, হ্যাঁ, চন্দ্র, সূর্য, নক্ষত্র, ধর্ম, মনুষ্য, এই শব্দগুলো তোমার কি সবগুলাই তৎসম শব্দ। ঠিক আছে? যে এগুলো শব্দগুলো ছিল সংস্কৃত শব্দ, এবং এই সংস্কৃত শব্দগুলো সরাসরি বাংলায় ব্যবহৃত হয়। ঠিক আছে? যেমন এই সংস্কৃত শব্দগুলো আমরা সরাসরি ব্যবহার করি, ঠিক আছে, কোনো পরিবর্তন করি না। তাহলে এই শব্দগুলো হচ্ছে তোমার তৎসম শব্দ। দেখো, নিচের স্লাইডের মধ্যে আমরা তৎসম শব্দ চেনার কতগুলো কৌশল এখানে বলা হয়েছে। প্রথমটা বলছে দীর্ঘই, দীর্ঘ রি, মূর্ধন্য, মূর্ধন্য স, এদের কি এদের সংক্ষিপ্ত রূপ থাকলে, হ্যাঁ, এই শব্দগুলো, এই বর্ণগুলো যুক্ত হলে বা এই বর্ণগুলোর সংক্ষিপ্ত রূপ থাকলে কোন শব্দের মধ্যে, সেই শব্দটা আমাদের কি হবে? তৎসম শব্দ হবে। তারপর যেমন ধরো শব্দের শুরুতে তৎসম উপসর্গ। হ্যাঁ, উপসর্গটা আমরা এখনো পড়িনি, একটু পরে পড়বো। যে শব্দের শুরুতে তৎসম উপসর্গ হচ্ছে বৃষ্টি। ঠিক আছে? এই বৃষ্টি উপসর্গ, হ্যাঁ, বৃষ্টি তৎসম উপসর্গ যদি কোনো শব্দের শুরুতে যুক্ত হয়, তাহলে সেই শব্দটাও তোমার কি হবে? তৎসম শব্দ হবে। তারপর বলছে যে এই যে যুক্ত বর্ণগুলা রয়েছে, এখানে যে যুক্ত বর্ণগুলা রয়েছে, এই যুক্ত বর্ণ দিয়ে যদি কোনো বর্ণ থাকে, বা এই যুক্ত বর্ণগুলো যদি কোনো বর্ণের সাথে যুক্ত থাকে, সেই কোনো শব্দের সাথে যুক্ত থাকে, তাহলে সেই শব্দটাও তোমার কি হবে? তৎসম শব্দ। ঠিক আছে? যেমন ধরো যেটা দিয়ে শ্মশান, হ্যাঁ, তারপরে হচ্ছে ব্রাহ্মণ, মানে এইরকম করে যদি এই শব্দগুলা দিয়ে যদি কোনো বর্ণগুলা দিয়ে কোনো শব্দ গঠিত হলে সেগুলো হবে তোমার কি? তৎসম শব্দ। তারপর বলছে যে শব্দের মধ্যে বিসর্গ থাকলে, কোনো শব্দের মধ্যে যদি বিসর্গ থাকে, তাহলেও সেটাকে আমরা কি বলতে পারি? তৎসম শব্দ বলতে পারি। তারপর হচ্ছে কি, যেসব শব্দের শেষে এই গণ, বৃন্দ, মণ্ডলী, বর্গ, হ্যাঁ, এই শব্দগুলা থাকে ইত্যাদি, এই শব্দগুলা থাকে, সেগুলা, সেই শব্দগুলোকে আমরা কি তৎসম শব্দ বলতে পারি। ঠিক আছে? যেমন ধরো বলে যে হুম, কি বলে বিচারক মণ্ডলী, হ্যাঁ, তারপর ধরো থাকতে পারে যে গল্পগুচ্ছ, হুম, তারপর হচ্ছে পর্বতমালা, হ্যাঁ, এরকম করে যে শব্দগুলা গঠিত হয়, মানে এইগুলা শেষে যুক্ত হয়ে যে শব্দ গঠিত হয়, সেই শব্দগুলোকেও কি বলা যেতে পারে? তৎসম শব্দ বলা যেতে পারে। আচ্ছা, এখানে আরেকটা কথা নোট করতে পারো, যে হচ্ছে তোমার সকল ক্রমবাচক সংখ্যা, এখানে উপরে লিখে দিই, ক্রমবাচক সংখ্যাগুলো কি হয় তোমার? তৎসম শব্দ হয়। ক্রমবাচক সংখ্যা, ঠিক আছে, এই ক্রমবাচক সংখ্যাগুলোও কি তোমার তৎসম শব্দ। যেমন প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এরকম করে যে ক্রমবাচক সংখ্যাগুলো রয়েছে, সেগুলোও তোমার কি তৎসম শব্দ। তাহলে তৎসম শব্দ চেনার উপায়গুলো বুঝতে পেরেছো? যে এই উপায়গুলো যদি থাকে, তাহলে আমরা কোনো শব্দের সাথে যুক্ত থাকে, তাহলে আমরা বুঝবো সেটা কি তৎসম শব্দ। আচ্ছা, এখন আমরা উপরের স্লাইডে চলে যাই। তারপর দেখো, দ্বিতীয়টা হচ্ছে তদ্ভব শব্দ। তদ্ভব শব্দ কি? তদ্ভব শব্দ হচ্ছে যেই শব্দের মূল ছিল সংস্কৃত ভাষা, ঠিক আছে, কিন্তু কিছু পরিবর্তিত হয়ে সেটা হচ্ছে কি তোমার বাংলা এসে স্থান নিয়েছে, সেটা হলো তোমার তদ্ভব শব্দ। যে মূল সংস্কৃত ভাষায় ছিল, মানে সেই শব্দের মূল হচ্ছে সংস্কৃত, কিন্তু সেই শব্দটা হচ্ছে কালের সাথে বা হচ্ছে পরিবর্তিত হয়ে, হ্যাঁ, পরিবর্তিত হয়ে তোমার বাংলা ভাষায় এসেছে, সেটা হলো তোমার
তদ্ভব শব্দ, যে সম্পূর্ণ পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় এসেছে। ঠিক আছে, এখানে তদ্ভব হচ্ছে তোমার সম্পূর্ণ পরিবর্তিত হয়, সম্পূর্ণ পরিবর্তন। দেখো উদাহরণ দেখি আমরা, যেমন এখানে আছে বলছে ঘি। হ্যাঁ, ঘি। ঘি শব্দটা সংস্কৃত ছিল হচ্ছে তোমার ঘৃত। হ্যাঁ, ঘৃত থেকে তোমার হচ্ছে পুরোপুরি হচ্ছে পরিবর্তন হয়ে চলে এসেছে কি ঘি, তাহলে ঘি শব্দটা হচ্ছে তদ্ভব শব্দ। আর সংস্কৃত কি ছিল? ঘৃত। তারপর যেমন হচ্ছে চামার, চামার শব্দটা সংস্কৃততে ছিল চর্মকার। তোমরা এগুলো নোট করতে পারো। চর্মকার, চর্মকার থেকে এসেছে চামার। তারপর হচ্ছে চাঁদ। হ্যাঁ, চাঁদ শব্দটা কোথা থেকে এসেছে? চন্দ্র। বিশের উপরে লিখলাম চন্দ্র, চন্দ্র থেকে এসেছে চাঁদ। হ্যাঁ, হাত, হস্ত, হস্ত থেকে এসেছে হাত। তাহলে এই যে সংস্কৃত শব্দ থেকে পরিবর্তিত হয়ে এই শব্দগুলো এসেছে, চন্দ্র থেকে চাঁদ, হস্ত থেকে হাত, হ্যাঁ, তারপর হচ্ছে ঘৃত থেকে ঘি, চর্মকার থেকে চামার, এগুলাই হচ্ছে তোমার কি শব্দ? এগুলো হলো তোমার তদ্ভব শব্দ। ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে তোমার অর্ধ তৎসম। অর্ধ, অর্ধ বলতে আমরা কি বুঝি? আধা বা অর্ধেক। ঠিক আছে, তাহলে অর্ধ তৎসম মানে তৎসম হচ্ছে সংস্কৃত, আর অর্ধ হচ্ছে অর্ধেক, তাহলে কি সংস্কৃতের অর্ধেক, সেটাই হচ্ছে অর্ধ তৎসম। দেখো এখানে বলছে যে যে কিছু শব্দ তোমার কি কিঞ্চিত পরিবর্তিত হয়ে ব্যবহৃত হয়, সেটা হচ্ছে তোমার অর্ধ তৎসম। এই দেখো একটু আগে পড়েছিলাম, তদ্ভব শব্দটা কি সম্পূর্ণ পরিবর্তন হয়ে তোমার বাংলা ভাষায় ব্যবহৃত হয়। আর অর্ধ তৎসম যেটা, সেটা হচ্ছে তোমার কিঞ্চিত পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় ব্যবহৃত হয়। যেমন ধরো এখানে বলছে জ্যোৎস্না। হুম, জ্যোৎস্না এটা হচ্ছে সংস্কৃত শব্দ ছিল জ্যোৎস্না, জ্যোৎস্না। হ্যাঁ, তাহলে এই শব্দটা থেকে তোমার কি এসেছে? জ্যোৎস্না। তারপর হচ্ছে গিন্নি। গিন্নি শব্দটা সংস্কৃত কি ছিল? গৃহিণী। গৃহিণী থেকে এসেছে গিন্নি। হ্যাঁ, তারপর হচ্ছে কুৎসিত। কুৎসিত শব্দটা ছিল কুৎসিত, কুৎসিত। হ্যাঁ, তাহলে এই যে সংস্কৃত শব্দগুলা, এইগুলা হচ্ছে কি কিঞ্চিত পরিবর্তিত হয়ে, যেমন জ্যোৎস্না সংস্কৃত শব্দ, এটা পরিবর্তিত হয়ে কি এসেছে? জ্যোৎস্না। তারপর গৃহিণী সংস্কৃত শব্দটা পরিবর্তিত হয়ে এসেছে তোমার গিন্নি, এবং কুৎসিত শব্দটা পরিবর্তিত হয়েছে কুৎসিত। তাহলে এটা হচ্ছে তোমার অর্ধ তৎসম শব্দ, যে শব্দগুলা কি কিঞ্চিত পরিবর্তিত হয়ে, সংস্কৃত শব্দগুলা কিঞ্চিত পরিবর্তিত হয়ে তোমার বাংলা ভাষায় এসেছে, সেটা হলো অর্ধ তৎসম শব্দ। তারপর দেখো দেশি শব্দ। দেশি শব্দ কি? দেশি শব্দ হচ্ছে আমাদের মুখের ভাষা। ঠিক আছে, মানুষের মুখের ভাষা। দেখো এখানে বলছে যে বাংলাদেশের আদিবাসীদের ভাষা এবং সাংস্কৃতিক কিছু উপাদান বাংলায় রয়েছে, সেগুলোকে দেশি শব্দ বলে, মানে যেগুলো হচ্ছে আমরা মুখে বলি, যেটার বইয়ের কোনো বইয়ের ভাষা থেকে আলাদা। হ্যাঁ, যেমন ধরো কুড়ি। হ্যাঁ, কুড়িটা কি? কুড়ি হচ্ছে বিষ, বিষকে কি বলি আমরা? কুড়ি বলি। তাহলে কুড়িটা আমাদের মুখের ভাষা, এটা হচ্ছে দেশি ভাষা। তারপর যেমন পেট। হ্যাঁ, পেট কোথা থেকে এসেছে? উদর। উদর থেকে এসেছে কি? পেট। হ্যাঁ, তাহলে উদর শব্দটার থেকে পেট এসেছে, পেট হচ্ছে দেশি। তারপর হচ্ছে চুলা। তুলা শব্দটা এসেছে উনুন থেকে। তারপর টোপর, কোলা, এরকম এই শব্দগুলো তোমার সবগুলাই কি? সবগুলো হচ্ছে তোমার দেশি শব্দ, যেগুলো হচ্ছে মানুষের মুখের ভাষা। হ্যাঁ, বইয়ের ভাষার সাথে মিল নেই, সেটা হচ্ছে তোমার দেশি শব্দ। আর বিদেশি শব্দ কি? বিদেশি শব্দ কি? দেশি শব্দ ছাড়া, মানে হচ্ছে তোমার সংস্কৃত, তারপর হচ্ছে অর্ধ সংস্কৃত, দেশি, যা বললাম এগুলা ছাড়া, মানে বিদেশি যে হচ্ছে ভাষা, বিদেশি ভাষা থেকে যে শব্দগুলো আমরা আমাদের বাংলায় এসেছে, বা আমরা যে বিদেশি ভাষার যে শব্দগুলো ব্যবহার করি, সেটা তোমার বিদেশি শব্দ। যেমন যে আরবি, ফার্সি, হ্যাঁ, ইংরেজি, পর্তুগিজ, তুর্কি, হিন্দি, এই যে ভাষাগুলো রয়েছে, এই ভাষার যে শব্দ রয়েছে, সেই শব্দগুলো যখন আমরা বাংলায় ব্যবহার করি, সেই শব্দগুলোকে বলে কি? বিদেশি শব্দ। যেমন ধরে যে ইসলাম, হারাম, বাকি, কলম, এই শব্দগুলো সবগুলাই কি তোমার আরবি শব্দ। ঠিক আছে, এগুলো আমরা কি বাংলায় ব্যবহার করি না সরাসরি, সেটাই। তারপর যেমন আছে কি চশমা, দোকান, হ্যাঁ, নমুনা, আমদানি, এগুলো আবার কি ফার্সি শব্দ। তাহলে কি এই যেরকম আরবি, ফার্সি, ইংরেজি, পর্তুগিজ, এই যে সকল শব্দগুলো রয়েছে, এই শব্দগুলো যে আমরা এই শব্দগুলো ব্যবহার করি, এই শব্দগুলোই হচ্ছে তোমার কি বিদেশি শব্দ, যে বিদেশি ভাষা থেকে আগত শব্দকেই বিদেশি শব্দ বলে। ঠিক আছে, তারপর দেখো এখানে শব্দ চেনার কিছু উপায় রয়েছে। যেমন প্রথমটা হচ্ছে কি দেশি শব্দ চেনার কিছু উপায়। হ্যাঁ, এই যে গল্পের মাধ্যমে আমরা দেশি শব্দ চিনতে পারবো। দেখুন এখানে কি গল্প বলছে যে গঞ্জের এক কুড়ি
বছর বয়সী মেয়ে বর টোপর মাথায় দিয়ে পেটের জ্বালায় চুলা কুলা ডাব ঢেকি নিয়ে পালালো। আচ্ছা যাই হোক, দেখো এই গল্পটার মধ্যে তোমার কি দেশি শব্দ রয়েছে, যেমন এই যেখানে গঞ্জ, তারপর হচ্ছে কুড়ি, তারপর হচ্ছে টোপর, হ্যাঁ, পেট, চুলা, কুলা, ডাব, ঢেকি, এই যে শব্দগুলো রয়েছে এই সবগুলো শব্দই কি তোমার দেশি শব্দ। ঠিক আছে, তারপর দেখো রয়েছে জাপানি শব্দ। এগুলা কি বিদেশি শব্দের মধ্যে। জাপানি শব্দ আমরা কি, জাপানি শব্দ কিভাবে চিনবো, যে এই যে হ্যাঁ, জাপানের রিক্সা ও হারিকিরি পাওয়া যায়। এখানে যে রিক্সা এবং হারিকিরি এই দুটো শব্দ হচ্ছে তোমার জাপানি শব্দ। তারপর রয়েছে পর্তুগিজ শব্দ। পর্তুগিজ শব্দগুলা কি, দেখো এখানে একটা গল্প বলেছে, এই গল্পের মধ্যে রয়েছে, হ্যাঁ, এই যে গির্জা, পাদ্রি, চাবি, হ্যাঁ, গুদাম, আলমারি, তারপর পেঁপে, পেয়ারা, আলপিন, আলকাত্তা, তারপর হচ্ছে কেরানি, কামরা, জানালা, এই যে শব্দগুলো রয়েছে এই সবগুলো শব্দই কি তোমার পর্তুগিজ শব্দ। এগুলো কিন্তু সব মুখস্থ করতে হবে, ঠিক আছে। তারপর রয়েছে দেখো তুর্কি শব্দ। তুর্কি শব্দ কি, এই যে চাকর, হ্যাঁ, দারোগা, চাকু, তোপ, এই শব্দগুলো হচ্ছে তুর্কি শব্দ। এই যে গল্প রয়েছে এই গল্পগুলো মুখস্থ করলে তোমরা শব্দগুলো কি করতে পারবা, মনে রাখতে পারবা, ঠিক আছে, গল্পের মাধ্যমে শব্দগুলো চিনতে পারবা। তারপর হচ্ছে ফরাসি শব্দ। ফরাসি আর ফার্সি দুটো কিন্তু আলাদা, ঠিক আছে। ফরাসি শব্দ কি, যে হচ্ছে কার্তুজ, রেস্তোরাঁ, ডিপোতে কুপন পাওয়া যাবে। এই যে এখানে কার্তুজ, হ্যাঁ, রেস্তোরাঁ, ডিপো, কুপন, এই শব্দগুলো তোমার সবগুলো কি ফরাসি শব্দ। তারপর রয়েছে উলন্দাজ। দেখো উলন্দাজ শব্দ, উলন্দাজ শব্দগুলা কি, যে উলন্দাজরা ইস্কাপনে টেক্কা তুরুপ রুইতন হরতন দিয়ে তাস খেলতো। এই যেখানে হ্যাঁ উলন্দাজ, তারপর হচ্ছে ইস্কাপন, হ্যাঁ, টেক্কা তুরুপ রুইতন হরতন, এই যে শব্দগুলো এই শব্দগুলো হচ্ছে তোমার উলন্দাজ শব্দ। এই সবগুলো কিন্তু বিদেশি শব্দ, ঠিক আছে, এক এক দেশের। তারপর রয়েছে ফার্সি শব্দ। ফার্সি শব্দ কি আবার হচ্ছে, দেখো চিনার উপায়, ধর্ম সংক্রান্ত মানে ধার্মিক কথার যে ব্যবহৃত হয়, হ্যাঁ, তারপর প্রশাসনিক ক্ষেত্রে বা হচ্ছে কাজের ক্ষেত্রে বা হচ্ছে সাংস্কৃতিক ক্ষেত্রে ব্যবহৃত হয়। আর কিছু কিছু রয়েছে বিবিধ, হ্যাঁ, যেমন ধরে যে খোদা, হ্যাঁ, গোনা, দোজক, নামাজ, এই সবগুলো কি এগুলো ফার্সি শব্দ এখানে যে কয়টা রয়েছে। তারপর প্রশাসনিক ক্ষেত্রে যেমন কি কারখানা, হ্যাঁ, চশমা, তারিখ, তোশক, হ্যাঁ, দোকান, এই যে একটু আগে বললাম যে হ্যাঁ এগুলা এগুলো সবগুলা কি তোমার ফার্সি শব্দ। তারপরে যে আদমি, আমদানি, হ্যাঁ, জিন্দা, নমুনা, বদমাশ, রফতানি, হাঙ্গামা, এই যে সবগুলো শব্দ রয়েছে এই সবগুলো তোমার কি ফার্সি শব্দ, ঠিক আছে। এই- এবং এখানে এতগুলো যা শব্দ পড়েছি সবগুলো তোমার কি বিদেশি শব্দের আওতায় রয়েছে। তাহলে শব্দের শ্রেণী শেষ। তারপরের স্লাইড আমরা দেখি। তারপরের টপিক হচ্ছে আমাদের উপসর্গ। উপসর্গ কি, দেখো ইংরেজি প্রিফিক্স শব্দকে বলা হয় উপসর্গ। এখান থেকে এমসিকিউ আসতে পারে যে উপসর্গের ইংরেজি শব্দ কি, প্রিফিক্স, এটা মুখস্থ করবা। উপসর্গের ইংরেজি শব্দ হচ্ছে কি প্রিফিক্স। প্রিফিক্স শব্দকে উপসর্গ বলে। তো যেসব অব্যয় ধাতু শব্দের পূর্বে বসে, হ্যাঁ, যেসব অব্যয় ধাতু শব্দের কোথায় বসে, পূর্বে বসে নতুন নতুন শব্দ সৃষ্টি করে তাকে কি বলে, উপসর্গ বলে। যে উপসর্গ হচ্ছে এমন শব্দাংশ, উপসর্গ হচ্ছে কি শব্দাংশ, শব্দের একটা অংশ, ঠিক আছে। উপসর্গ হচ্ছে শব্দাংশ, শব্দের একটা অংশ, যা কি করে শব্দের পূর্বে বসে, কোথায় বসে, পূর্বে বসে, পূর্বে বসে তা কি কাজ করে, নতুন নতুন শব্দ সৃষ্টি করে। এছাড়াও আরো কি কি করে, যে নতুন অর্থবোধক শব্দ তৈরি করে, হ্যাঁ, শব্দের অর্থের কি করে, শব্দের অর্থের পূর্ণতা, পরিবর্তন, সংকোচন, সম্প্রসারণ ইত্যাদি কাজ করে থাকে। উপসর্গ একটা শব্দের পূর্বে বসে শব্দের কি করে, অর্থের পরিবর্তন করে, হ্যাঁ, পরিবর্তন করে, অর্থের পূর্ণতা প্রকাশ করে, সংকোচন করে, সম্প্রসারণ করে, এই কাজগুলো কি করে উপসর্গ করে। তারপর দেখো বলছে যে উপসর্গের অর্থবাচকতা নেই, মানে কি উপসর্গ দিয়ে কোনো অর্থ বোঝায় না। যেমন একটা উপসর্গ ধরো আমরা বললাম, হ্যাঁ, শব্দটা যে উপসর্গটা ব্যবহার করে এটা দিয়ে কি কোনো অর্থ বোঝাচ্ছে, কোনো কিছু প্রকাশ পাচ্ছে না। সেটাই বলছে যে উপসর্গের অর্থবাচকতা নেই, অর্থদ্যোতকতা আছে। অর্থদ্যোতকতা বলতে কি বোঝায়, যে অর্থদ্যোতকতা মানে হচ্ছে নতুন শব্দ সৃষ্টির ক্ষমতা, ঠিক আছে। উপসর্গ কি করে, উপসর্গের কোনো অর্থ নেই কিন্তু উপসর্গ যদি ব্যবহৃত হয় তাহলে কি শব্দটা নতুন আহ নতুন শব্দে পরিণত হয় বা নতুন অর্থবোধক শব্দে সৃষ্টি হয়।
সেজন্য বলছে যে উপসর্গের অর্থবাচকতা নেই, মানে উপসর্গের কোনো অর্থ নেই, কিন্তু অর্থদ্যোতকতা আছে, মানে নতুন শব্দ সৃষ্টির ক্ষমতা রয়েছে। ঠিক আছে, দ্যোতকতা বলতে বোঝায় শব্দ সৃষ্টির ক্ষমতা। তাহলে উপসর্গ কি বুঝলাম? উপসর্গ থেকে এখানে কি কি এমসিকিউ পেলাম আমরা, যে উপসর্গ হচ্ছে ইংরেজি প্রিফিক্স শব্দকে উপসর্গ বলে। উপসর্গ শব্দের পূর্বে বসে, এটা কি একটা শব্দাংশ বা অব্যয় ধাতু, এবং উপসর্গ নতুন শব্দ সৃষ্টি করে। উপসর্গের অর্থবাচকতা নেই, কিন্তু অর্থদ্যোতকতা আছে। ঠিক আছে, উপসর্গের মাধ্যমে শব্দের পূর্ণতা, পরিবর্তন, হ্যাঁ, সংকোচন, সম্প্রসারণ ইত্যাদি ঘটে থাকে। তারপর দেখো উপসর্গের প্রকারভেদ। উপসর্গ হচ্ছে 3 প্রকার: বাংলা উপসর্গ, তৎসম উপসর্গ, বিদেশি উপসর্গ। ঠিক আছে, এগুলো হচ্ছে সব মুখস্থ করবা। উপসর্গ সবগুলো কি মুখস্থ করবা। বাংলা উপসর্গ তোমার হচ্ছে 21টি। বাংলা উপসর্গ কয়টি? বাংলা উপসর্গ হচ্ছে 21টি। এটাও এমসিকিউ আসে, বাংলা উপসর্গ কয়টি? হ্যাঁ, বাংলা উপসর্গ হচ্ছে 21টি। দেখো এখানে 21টা উপসর্গ রয়েছে, এগুলো সবগুলো বাংলা উপসর্গ। এই যে আ, অঘা, অজ, অনা, আর, এই এরকম করে যেগুলো আছে সবগুলা পর্যন্ত, এই সবগুলো হচ্ছে তোমার কি বাংলা উপসর্গ। দেখো বাংলা উপসর্গ গুলো তোমার সাধারণত বাংলা শব্দের সাথে যুক্ত হয়। ঠিক আছে, যেমন ধরো আমরা প্রথম দেখি, প্রথম উপসর্গটা এখানে বাংলা উপসর্গটা কি দিয়েছে? অ। দেখো অযুক্ত করে আমরা একটা শব্দ ধরো বলি, যেমন ধরো অজানা। লিখি একটু, হ্যাঁ, অজানা। এই যে অজানা শব্দের যে এই যে অযুক্ত হয়েছে শব্দের শুরুতে, এটা হচ্ছে তোমার কি বাংলা উপসর্গ। হ্যাঁ, অ। ঠিক আছে, এখন এই অজানা দ্বারা, হ্যাঁ, এখন তোমার এরকম এমসিকিউ থাকতে পারে যে, ঠিক আছে, যে এখানে হচ্ছে এই শব্দের মধ্যে কোন উপসর্গ যুক্ত হয়েছে, হ্যাঁ, বা এরকম করে থাকতে পারে যে এই উপসর্গের অ উপসর্গটা কোন উপসর্গ, তখন তোমার কি লিখতে হবে, যেটা বাংলা উপসর্গ। আবার এমন থাকতে পারে যে অজানা শব্দের অ উপসর্গটি কোন অর্থ প্রকাশ করে। ঠিক আছে, এইখানে অ উপসর্গটা ব্যবহার করে এই শব্দটার কোন অর্থ প্রকাশ করছে। এইখানে তোমার হচ্ছে অজানা শব্দটা দ্বারা তোমার কোনো কিছুর অভাব বোঝাচ্ছে। ঠিক আছে, বেশিরভাগ এমসিকিউ গুলো এরকমই আসে, যে এই শব্দের এই উপসর্গ দ্বারা কোন অর্থ প্রকাশ পায়। ঠিক আছে, তাহলে অজানা শব্দের এই অ উপসর্গটা তোমার কি প্রকাশ করছে? অভাব, যে জানার অভাব, তাকেই কি বলে অজানা। তাহলে এই অজানা দ্বারা, অ দ্বারা তোমার কি বোঝাচ্ছে? কোনো কিছুর অভাব বোঝাচ্ছে। আচ্ছা, তারপর দেখো আমরা আরেকটা উদাহরণ, যেমন অ দিয়ে দেখি, যেমন অপয়া। হুম অপয়া, এইখানে অপয়ার যে উপসর্গটা ব্যবহৃত হয়েছে, এইখানে অ উপসর্গটা তোমার কি অর্থে ব্যবহৃত হয়েছে? এখানে কিন্তু অজানা অভাব অর্থে ব্যবহৃত হয়নি, এখানে অপয়া শব্দের অ উপসর্গটা তোমার প্রকাশ পেয়েছে নিন্দা অর্থে। ঠিক আছে, যেমন অপয়া, অপয়া বলে কি কাউকে নিন্দিত করা হয় বা নিন্দা করা হয়, বলে না যে মেয়েটি অপয়া, তার মানে কি, তার হচ্ছে তাকে খারাপ বলা হচ্ছে, তাকে নিন্দা করা হচ্ছে। তাহলে এখানে অ উপসর্গটা কি অর্থে প্রকাশ পেয়েছে? নিন্দা অর্থে। এই যে এরকম তোমার আরো অনেকগুলো হচ্ছে উদাহরণ রয়েছে। ঠিক আছে, তারপর যেমন ধরো অঘা। হ্যাঁ, এই অঘা উপসর্গটা তোমার, যেমন ধরো অঘারাম, হ্যাঁ, অঘাচণ্ডী, এই শব্দগুলোর সাথে যখন এই অঘা উপসর্গটা ব্যবহৃত হয়, অঘা উপসর্গটা তোমার কি বোকা অর্থে ব্যবহৃত হয়। হ্যাঁ, ঠিক আছে, যেমন ধরো অঘা দিয়ে অঘারাম, বলে না অঘারাম, ছেলেটি অঘারাম, তার মানে কি ছেলেটি বোকা। ঠিক আছে, তাহলে অঘা উপসর্গটা তোমার কি অর্থে ব্যবহৃত হয়? বোকা অর্থে। ঠিক আছে, তারপর রয়েছে অজ। হ্যাঁ, অজ, অনা, যেমন অনা উপসর্গ দিয়ে যদি আমরা শব্দ তৈরি করি, যেমন ধরো অনাবৃষ্টি। ঠিক আছে, হ্যাঁ, অনাদর, তাহলে এটা কি বোঝায়? অনাবৃষ্টি দ্বারা কি বোঝায়? বৃষ্টির অভাব, তার মানে এখানে অভাব বোঝাচ্ছে। হ্যাঁ, অনাদর, আদরের অভাব, হ্যাঁ, অভাব বোঝাচ্ছে। আবার যদি বলি যে অনামুখ, হ্যাঁ, তাহলে এটা কি বোঝায়? অনামুখ, বলে না অনামুখ মানে কি, তাকে হচ্ছে অশুভ প্রকাশ করছে, যে সে কি অশুভের প্রতীক। তাহলে কি অনা উপসর্গটা কি তোমার অভাব অর্থে বা হচ্ছে কোনো অশুভ বা বাজে অর্থে ব্যবহৃত হয়। ঠিক আছে, বিভিন্ন অর্থে শব্দের সাথে ব্যবহৃত হয়। তারপরে হচ্ছে উপসর্গটা যেমন হচ্ছে ধরো বলা হলো উম আধোয়া। ঠিক আছে, যে ধোঁয়ার অভাব, এখানে অভাব অর্থে প্রকাশ পায়। হ্যাঁ, তারপর যদি বলে আগাছা, তাহলে কি নিকৃষ্ট বা বাজে অর্থে প্রকাশ করা হয়। ঠিক আছে, তারপর যেমন ধরো রয়েছে
হ্যাঁ, আন উপসর্গ, ঠিক আছে? আন উপসর্গটা যদি তোমার ধরো বলে যে আনমনা, হ্যাঁ, আনচান, তাহলে কি বিক্ষিপ্ত, মানে কোনো কিছু থেকে আলাদা আলাদা অর্থে প্রকাশ করা হয়। আন উপসর্গটা যেমন যদি ব্যবহার করা হয় যে আনমনা, হ্যাঁ, আনচান, তাহলে এটা কি কোনো কিছু থেকে আলাদা অর্থ প্রকাশ করে। তারপর ধরো যেমন ইতি, হ্যাঁ, ইতি দিয়ে যেমন ইতি পূর্বে, ইতিহাস, ইতি কথা, তাহলে এটা দিয়ে কি বোঝায়? ইতি ইতি উপসর্গটা দিয়ে তোমার পুরনো কথা বোঝায়, ঠিক আছে? কোনো কিছু পুরনো জিনিসকে বোঝানো হয়, যেমন ইতিকথা, ইতিপূর্বে, ইতিহাস, এই শব্দগুলা তোমার শব্দের সাথে যে ইতি উপসর্গ যুক্ত হয়েছে, এখানে ইতি উপসর্গটা তোমার পুরনো অর্থ প্রকাশ করছে। তারপর যেমন হ্যাঁ, যেমন বলি আমরা 29, হ্যাঁ, 19, তাহলে এগুলা দ্বারা কি বোঝায়? কম বোঝায়, যে 20-এর কম 19, হ্যাঁ, 30-এর কম 29, শব্দটা উপসর্গ ব্যবহার করছি, তাহলে এটা দ্বারা কি বোঝাচ্ছে? কম বোঝাচ্ছে, হ্যাঁ। তারপর কল, কল না, এটা হবে হচ্ছে কদ, হ্যাঁ, কদ, হ্যাঁ, যেমন ধরো হচ্ছে বলে যে কদাকার, হ্যাঁ, নিন্দা করছে, হ্যাঁ, কদাকার, করদজ, ঠিক আছে? এগুলো দ্বারা কি বোঝাচ্ছে? নিন্দা করা। তাহলে কদ উপসর্গটা যদি কদাকারে ব্যবহার হয়, তাহলে সেখানে কি বুঝাবে? নিন্দা বুঝাবে। তারপর যেমন কু উপসর্গটা যেমন হচ্ছে কি কু অভ্যাস, কুনজর, হ্যাঁ, কুকথা, কুকাজ, এগুলো দ্বারা কি বোঝায়? নিন্দা বা কুৎসিত বোঝায়, ঠিক আছে? তারপর নি উপসর্গটা সাধারণত না অর্থ প্রকাশ করে, ঠিক আছে? যে কোনো কিছু নেই, ঠিক আছে, না অর্থ প্রকাশ করে। যেমন ধরো হচ্ছে, হ্যাঁ, ধরো নিখুঁত, হ্যাঁ, তারপরে ধরো থাকতে পারে নিলাজ, হ্যাঁ, যার লজ্জা নেই, নিলাজ, হ্যাঁ, নিখুঁত, কোনো কিছু মানে খুঁত নেই, কোনো হচ্ছে সমস্যা নেই, নিখুঁত, তাহলে কি নাই অর্থ প্রকাশ করে, ঠিক আছে? তারপর যেমন পাতি, হ্যাঁ, পাতি উপসর্গটা তোমার কি ছোট বা ক্ষুদ্র অর্থে প্রয়োগ করা হয়, যেমন পাতি হাঁস, পাতি লেবু, এটা দ্বারা কি বোঝায়? ছোট বোঝায়। তারপর তারপর রয়েছে ভর, হ্যাঁ, রাম উপসর্গটা হচ্ছে তোমার কি বোঝায়? বড় বা হচ্ছে তোমার উৎকৃষ্ট বোঝায়। পাতি দ্বারা কি বোঝায়? ক্ষুদ্র। আর রাম উপসর্গ দ্বারা কি বোঝায়? যেমন হচ্ছে রাম ছাগল, হ্যাঁ, রাম দা, এগুলো দ্বারা কি বোঝাচ্ছে? যে উৎকৃষ্ট বা বড়কে বোঝাচ্ছে, ঠিক আছে? তারপর উপসর্গ, হ্যাঁ, যেমন ধরো হচ্ছে সঠিক, হুম সঠিক দ্বারা কি বোঝায়? যে কোনো কিছু সম্পূর্ণরূপে করা, ঠিক আছে? সঠিক, হ্যাঁ, তাহলে সঠিক উপসর্গের সটা কি? সঠিক শব্দের উপসর্গটা হচ্ছে কি তোমার সম্পূর্ণরূপে ব্যবহৃত হচ্ছে। তারপর হ্যাঁ, হা, তারপর দিয়ে যেমন ধরো হচ্ছে সুনাম, হ্যাঁ, সুখবর, সুনজর, এগুলো দ্বারা কি বোঝায়? ভালো বা উত্তম বোঝায়। হুম তাহলে এই যে উপসর্গের রয়েছে, এই উপসর্গগুলা যখন শব্দের সাথে ব্যবহৃত হয়, তখন শব্দের কি, যেমন আমরা একটু আগে বললাম না, উপসর্গ কি করে? শব্দের অর্থের সংকোচন করে, সম্প্রসারণ করে, হ্যাঁ, শব্দের অর্থের পূর্ণতা করে। তো এক একটা উপসর্গ এক এক শব্দের সাথে ব্যবহৃত হয়ে এক এক রকম অর্থ প্রকাশ করে, ঠিক আছে? আচ্ছা, বাংলা উপসর্গ। তারপর দেখো তৎসম উপসর্গ। তৎসম উপসর্গ কয়টি? 20টি। এই যেখানে রয়েছে তৎসম 20টি উপসর্গ, পরা, অপ, সম, নি, অনু, এই যে রয়েছে, এই সবগুলা তোমার কি উপসর্গ? তৎসম উপসর্গ। এটা মনে রাখবা, তৎসম উপসর্গগুলা সাধারণত তৎসম বা সংস্কৃত শব্দের সাথে থাকে, ঠিক আছে? তৎসম বা সংস্কৃত শব্দের পূর্বে বসে, সেটা হচ্ছে তোমার তৎসম উপসর্গ। যেমন ধরো, হুম এই যে রফলা, হ্যাঁ, এই উপসর্গটা তৎসম উপসর্গ। রফলা উপসর্গটা যদি তোমার কোনো শব্দের সাথে ব্যবহৃত হয়, যেমন প্রভাব, হ্যাঁ, প্রভাব, হ্যাঁ, প্রতাপ, তারপরে হচ্ছে, হ্যাঁ, এই শব্দগুলো যখন ব্যবহৃত হচ্ছে, প্রসিদ্ধ, তাহলে এখানে উপসর্গটা কি অর্থে ব্যবহার করা হয়েছে? যে কোনো কিছুর খ্যাতি বোঝাচ্ছে, বুঝছেন, বা নাম বোঝাচ্ছে, হ্যাঁ, তার প্রতিপত্তি বা হচ্ছে কি বলে, মানে তাকে হচ্ছে কি বড় করছে বা খ্যাতি বোঝাচ্ছে, তখন এই শব্দটার সাথে যদি এই উপসর্গটা যদি ব্যবহৃত হয়, তাহলে প্রসিদ্ধ, প্রতাপ, হ্যাঁ, প্রভাব, এই শব্দগুলোর সাথে যখন এই উপসর্গ ব্যবহৃত হচ্ছে, তাহলে এটা কি অর্থ প্রকাশ করছে? যে কোনো কিছুর খ্যাতি বোঝাচ্ছে, ঠিক আছে? তারপর যদি আবার ধরো থাকে যে প্রচার, হ্যাঁ, প্রসার, প্রবল, তাহলে এইখানে যে রফলা বা ওই উপসর্গটা ব্যবহৃত হয়েছে, এখানে দ্বারা এগুলা দ্বারা কি বোঝাচ্ছে? প্রচার, প্রগাঢ়, হ্যাঁ, প্রবল, এই শব্দগুলো দ্বারা কি বোঝায়? আধিক্য, মানে কোনো কিছুর অধিক বা আধিক্যতা বোঝায়। তারপর যেমন ধরো যদি থাকে প্রবেশ, প্রস্থান, এইখানে উপসর্গটা কি অর্থে ব্যবহার করা হয়? যে গতি বোঝাচ্ছে, মানে কি এটার গতিপথ বোঝাচ্ছে, ঠিক আছে? প্রবেশ করা, প্রস্থান করা, হ্যাঁ, এগুলা। তাহলে এখানে উপসর্গটা বিভিন্ন অর্থে ব্যবহৃত হতে পারে, ঠিক আছে? যে খ্যাতি অর্থে, আধিক্য অর্থে, কোনো কিছুর গতি বোঝাতে, ঠিক আছে? সেটা শব্দের সাথে যখন যুক্ত হবে, সেই শব্দ দেখে আমাদের বুঝতে হবে যে এই উপসর্গটা কোন অর্থ প্রকাশ করছে, ঠিক আছে? তারপর যেমন ধরো রয়েছে, হ্যাঁ, পড়া,
হ্যাঁ, পরাজয়, হ্যাঁ, তারপর থাকতে পারে পরাভব, পরাজয়। পরাজয় দ্বারা কি বোঝায়? বিপরীত বুঝাচ্ছে। জয়ের বিপরীত পরাজয়। তাহলে পরা উপসর্গটা যদি পরাজয়ের সাথে যুক্ত হয় সেটা কি বুঝাবে? বিপরীত বুঝাবে। হুম? তারপর যেমন যদি থাকে হ্যাঁ, যেমন অপমান, হ্যাঁ, অপকার, অপচয় এগুলা দ্বারাও কি বুঝায়? বিপরীত বুঝায়। ঠিক আছে? তারপর যদি ধরো থাকে অপকর্ম, হ্যাঁ, তারপরে থাকে যদি অপযশ এগুলা দ্বারা কি বোঝায়? অপকর্ম, নিকৃষ্ট বুঝায়। হুম? যদি থাকে অপসারণ, হ্যাঁ, অপহরণ এগুলো দ্বারা কি বোঝায়? স্থানান্তর বোঝায়। তাহলে এই যে উপসর্গটা বিভিন্ন শব্দের সাথে বিভিন্ন অর্থ প্রকাশ করছে যুক্ত হয়ে, ঠিক আছে? তারপর যে সম, হ্যাঁ, নি, অনু এইরকম যে এই যে সবগুলো উপসর্গ রয়েছে এই সবগুলো উপসর্গই তোমার হচ্ছে কি বিভিন্ন শব্দের সাথে যুক্ত হয়ে বিভিন্ন অর্থ প্রকাশ করে। আচ্ছা, এইখানে দেখো আরেকটা ইম্পর্টেন্ট কথা, দেখো হচ্ছে বাংলা উপসর্গের মধ্যে আ সু বি নি এই যে চারটা উপসর্গ আ সু বি নি এই চারটা উপসর্গ তোমার কি বাংলা উপসর্গেও রয়েছে আবার তৎসম উপসর্গের মধ্যেও রয়েছে, ঠিক আছে? এই যে বাংলা 21টার মধ্যে ওই চারটা রয়েছে, তৎসম এই 20টা উপসর্গের মধ্যে এই চারটা রয়েছে। তাহলে আমরা কখন বুঝবো যে এটা বাংলা উপসর্গ নাকি এটা তৎসম উপসর্গ? যদি আমাদের একটা শব্দ দিয়ে শব্দের বললো যে এই শব্দের উপসর্গটা কোন উপসর্গ, তখন আমরা কিভাবে আইডেন্টিফাই করবো যে এটা বাংলা উপসর্গ নাকি তৎসম উপসর্গ? আমি দেখো উপসর্গ এখানে পড়ানোর আগেই বলেছিলাম যে বাংলা উপসর্গটা সাধারণত কি বাংলা শব্দের সাথে যুক্ত হবে, ঠিক আছে? বাংলা উপসর্গটা কি বাংলা শব্দের সাথে যুক্ত হবে। একটু আগে আমরা শব্দ পড়লাম ওইখানে তোমার চিনতে হবে কোনটা বাংলা শব্দ কোনটা কি তৎসম বা সংস্কৃত শব্দ। আর তৎসম উপসর্গটা তোমার কি তৎসম শব্দের সাথে বা সংস্কৃত শব্দের সাথে যুক্ত হবে, ঠিক আছে? তাহলে আমরা সহজেই বুঝতে পারবো কোনটা বাংলা কোনটা তৎসম, তাই না? এই শব্দটা যখন তোমার হচ্ছে কোনো বাংলা শব্দের সাথে যুক্ত হবে তখন সেই টা হবে তোমার কি বাংলা উপসর্গ। আর যদি শব্দটা কোনো তৎসম শব্দের সাথে যুক্ত হয় তাহলে সেটা হবে তোমার কি টা হবে তোমার তৎসম উপসর্গ। আচ্ছা, দেখো দুইটা উদাহরণ দেই, একটা বাংলা একটা তৎসমের, হ্যাঁ? যেমন ধরো সু, হ্যাঁ, এই সু উপসর্গ দিয়ে একটা উদাহরণ দিচ্ছি, যেমন সুনজর। হুম, আরেকটা ধরো লিখলাম হচ্ছে সুতীক্ষ্ণ। এই যে দুইটা শব্দ এই দুইটা শব্দের মধ্যে কি উপসর্গ যুক্ত হয়েছে? দুইটা শব্দের মধ্যে কি সু উপসর্গটা যুক্ত হয়েছে। তাহলে আমরা বুঝবো কেমনে যে এখন বলতে পারো ম্যাম আমরা বুঝবো কেমনে যে হচ্ছে এখানে দুইটার মধ্যে কোনটা বাংলা উপসর্গ আর কোনটা তৎসম উপসর্গ? এখানে তোমার এমসিকিউ থাকলো যে সুনজরের সুটা কোন উপসর্গ বা সুতীক্ষ্ণর সু কোন উপসর্গ। দেখো এখন তোমাকে চিনতে হবে যে কোনটা বাংলা শব্দ কোনটা হচ্ছে তোমার তৎসম বা সংস্কৃত শব্দ। এই যে এখানে নজর, নজর শব্দটা হচ্ছে তোমার কি বাংলা শব্দ, আর এই তীক্ষ্ণ শব্দটা হচ্ছে তোমার সংস্কৃত শব্দ। এগুলো তোমার মুখস্থ থাকতে হবে, ঠিক আছে? তাহলে কি এই যে সুনজর, তাহলে এখানে সুনজর তোমার এটা কি উপসর্গ? বাংলা উপসর্গ। আর তীক্ষ্ণ যেহেতু তোমার তৎসম শব্দ বা সংস্কৃত শব্দ তাই সুতীক্ষ্ণ হচ্ছে তোমার কি তৎসম উপসর্গ। বুঝতে পেরেছো? দুই জায়গাতেই কিন্তু সু উপসর্গ ব্যবহৃত হয়েছে, একটা তোমার কি বাংলা উপসর্গ আর একটা হচ্ছে তোমার কি তৎসম উপসর্গ, ঠিক আছে? আচ্ছা, তারপরেরটা আমরা যাই বিদেশি উপসর্গ। দেখো বিদেশি উপসর্গ কি বিদেশি উপসর্গের মধ্যে চারটা রয়েছে, একটা হচ্ছে ফার্সি, আরবি, ইংরেজি আর হচ্ছে উর্দু বা হিন্দি, ঠিক আছে? দেখো ফার্সি উপসর্গ হচ্ছে তোমার এগুলা কার, দর, ফি, না, নিম, বদ, বে, বর, ব, কম এই যে উপসর্গ রয়েছে এই উপসর্গ যুক্ত হয়ে যে শব্দগুলা গঠিত হবে সেটা তোমার কি ফার্সি উপসর্গের মধ্যে পড়বে। দেখো কার যুক্ত করে আমরা একটা শব্দ বলি, যেমন ধরো কারখানা, হুম, তারপর হতে পারে যেমন কারবার, হ্যাঁ, এগুলা দ্বারা কি বোঝায়? এগুলা দ্বারা কি বোঝাচ্ছে? কাজ বোঝাচ্ছে। নরমালি কার উপসর্গ দ্বারা তোমার কি কোনো কাজ বোঝায়, ঠিক আছে? কার উপসর্গ যুক্ত হয়ে যে শব্দ গঠিত হবে সেই শব্দটা দ্বারা কি বোঝাবে? কাজ বোঝাবে। হুম, তারপর হচ্ছে যেমন দর, হ্যাঁ, ফি, ফি দিয়ে যেমন হচ্ছে কি বোঝায়, যেমন ফি হপ্তা, ফি বছর, ফি সন এগুলা দ্বারা ফি দিয়ে বোঝায় একক বোঝায়, কোনো কিছুর একক বোঝাচ্ছে বা প্রতি, হ্যাঁ, একক বা কোনো কিছু প্রতি বোঝাচ্ছে সে তখন হচ্ছে আমরা ফি উপসর্গটা ব্যবহার করি। তারপর না, না উপসর্গটা সাধারণত না অর্থই প্রকাশ করে, হ্যাঁ, না বা হচ্ছে নেগেটিভ যেটা, ঠিক আছে, অপূর্ণ না এরকম অর্থ প্রকাশ করে। যেমন ধরো হুম, ধরো থাকতে পারে বলে না নালায়েক, হ্যাঁ, তারপরে বলতে পারে যে নারাজ, হ্যাঁ, এই শব্দগুলো কিন্তু তোমার বাংলা শব্দ না, ঠিক আছে? এগুলো তোমার সবগুলা কি ফার্সি শব্দ। ফার্সি উপসর্গ কোন শব্দের সাথে যুক্ত হবে? ফার্সি শব্দের সাথে, ঠিক আছে, মনে রাখবা। এই না উপসর্গটা কিন্তু আমরা হচ্ছে বাংলা উপসর্গের মধ্যে পড়েছিলাম, না না ন পড়েছিলাম।
সরি নি পড়েছিলাম। যাই হোক একই অর্থ প্রকাশ করে যে নেগেটিভ বা না অর্থ প্রকাশ করে। ঠিক আছে? তাহলে না উপসর্গ শব্দে ফার্সি শব্দগুলা কি, কি? যেমন হচ্ছে নারাজ, হ্যাঁ? নালায়েক এগুলো দ্বারা কি বোঝায়? না বুঝাচ্ছে। ঠিক আছে? কাউকে অপূর্ণ বুঝাচ্ছে। তারপর নিম। নিম উপসর্গটা সাধারণত অর্ধেক বুঝায়। ঠিক আছে? আধা বা অর্ধেক। যেমন হচ্ছে ধরো নিমরাজি, হ্যাঁ? নিমরাজি কথাটা দ্বারা কি বোঝাচ্ছে? রাজি হয়নি, হ্যাঁ? অর্ধেক রাজি হয়েছে। সে সম্পূর্ণ রাজি হয়নি। সেটা হচ্ছে তোমার কি? নিমরাজি। ঠিক আছে? তাহলে এই নিম কথাটা যখন নিম উপসর্গটা কোনো শব্দে যুক্ত হলে সেই শব্দ দ্বারা কি বুঝায়? আধা বা অর্ধেক বুঝায়। তারপর যেমন বদ, হ্যাঁ? বদ দ্বারা কি বুঝায়? মন্দ বা খারাপ বুঝায়। যেমন বদমেজাজ, হ্যাঁ? বদজাত, তারপর বদমাস, বদনাম এগুলা দ্বারা কি বুঝায়? মন্দ বা খারাপ বুঝায়। তারপর হচ্ছে হুম? তারপর হচ্ছে ব, কম, হ্যাঁ? কম দ্বারা কি বুঝায়? স্বল্প, যেমন কমজোর, হ্যাঁ? এগুলা দ্বারা কি বুঝাচ্ছে? স্বল্প বুঝাচ্ছে। তারপর উপসর্গ আছে। এটা দেখো। ব উপসর্গটা দ্বারা তোমার কি বুঝায়? কোনো কিছুর সাথে বুঝায় বা সহিত বা কোনো কিছুর সঙ্গে বুঝায়। যেমন ধরো দিয়ে বনাম। উপসর্গ যুক্ত করে আমরা তৈরি করলাম কি শব্দ একটা বনাম। বনাম দ্বারা কি বোঝাচ্ছে? সঙ্গে। যেমন ধরো বলে না যে হচ্ছে আজকে বাংলাদেশ বনাম পাকিস্তান খেলা। তাহলে কি বাংলাদেশ বনাম পাকিস্তান, এখানে কি বাংলাদেশ আর পাকিস্তানের মধ্যে কি বোঝাচ্ছে? তার সাথে বাংলাদেশের সাথে পাকিস্তান মানে তার সঙ্গে বা সাথে বোঝাচ্ছে। তাহলে উপসর্গটা তোমার কি অর্থে ব্যবহৃত হয়? সাথে বা সঙ্গে বোঝায়। ঠিক আছে? আচ্ছা, তারপর আমরা দেখি আরবি উপসর্গ। আরবি উপসর্গ ৪ টা। আম, খাস, লা, গর। দেখো আম উপসর্গটা যখন ব্যবহৃত হবে সেটা দ্বারা কি বোঝাবে? সাধারণ। যেমন বলে আম জনতা, হ্যাঁ? আম দরবার। ঠিক আছে? আম জনতা, আম দরবার এই শব্দগুলো দ্বারা কি বোঝায়? সাধারণ বোঝায়। তারপর যেমন খাস। খাস উপসর্গটা তোমার কোনো কিছু বিশেষ অর্থে প্রকাশ করে। যেমন খাস কামরা, হ্যাঁ? তারপর খাস মহল, খাস কামরা, খাস খবর মানে কি বিশেষ কিছু। ঠিক আছে? তারপর লা উপসর্গটা, যেমন লা উপসর্গটা কোনো কিছু না অর্থ প্রকাশ করে, হ্যাঁ? লা উপসর্গটা তোমার কি কোনো না অর্থ প্রকাশ করে। যেমন ধরো কি বলে লাপাত্তা, হ্যাঁ? লাওয়ারিশ এগুলা কি আরবি শব্দ। লাপাত্তা, লাওয়ারিশ, হ্যাঁ? যে পাত্তা নেই তাহলে কি না বুঝাচ্ছে, হ্যাঁ? তারপর গড় উপসর্গটা তোমার যেমন ধরো যদি বললো যে গড় মিল তাহলে কি মিলের অভাব, এখানে তাহলে কি বোঝাচ্ছে? অভাব বোঝাচ্ছে। আবার যদি বলে যে গড় হাজির দ্বারা কি বোঝায়? যে মানে অনুপস্থিত। হাজির মানে উপস্থিত, গড় হাজির মানে কি অনুপস্থিত। ঠিক আছে? তাহলে এটা কি বোঝায়? বিপরীত। হাজির মানে হাজিরের বিপরীত গড় হাজির। তাহলে গড় এই উপসর্গটা তোমার কি অভাব বুঝাচ্ছে, বিপরীত বুঝাচ্ছে। ঠিক আছে? তাহলে তারপর দেখো ইংরেজি উপসর্গ। ইংরেজি উপসর্গ ৪ টা। ফুল, হাফ, হেড, সাফ। দেখো আমরা ফুল শব্দটা কখন সরি ফুল উপসর্গটা আমরা কখন ব্যবহার করি? যেমন ধরো কোনো কিছুর পূর্ণতা বুঝাতে। যেমন বলে না যে ফুল শার্ট, হ্যাঁ? ফুল প্যান্ট, হ্যাঁ? ফুল হাতা। তার মানে কি পুরাপুরি বুঝাচ্ছে বা সম্পূর্ণ বা পূর্ণ বুঝাচ্ছে। এই শব্দটা তোমার কি ফুল শব্দটা তোমার ফুল উপসর্গটা কোনো কিছুর পূর্ণতা বোঝায়। তারপর যদি হাফ, হ্যাঁ? হাফ কি বোঝায়? হাফ তো সবাই জানি অর্ধেক। হাফ মানে কি অর্ধেক বা আধা বোঝায়। যেমন বলি যে হ্যাঁ হাফ প্যান্ট, হ্যাঁ? হাফ টিকিট। তার মানে কি অর্ধেক বোঝাচ্ছে, হ্যাঁ? হেড হেড দ্বারা কি বোঝায়? যে কোনো কিছুর প্রধান। যেমন হেডমাস্টার, হ্যাঁ? হেড অফিস, হেড পণ্ডিত। এগুলো দ্বারা কি বোঝাচ্ছে? মানে হচ্ছে প্রধান, প্রধান কাউকে বোঝাচ্ছে, হ্যাঁ? আর সাব কথাটা তোমার কোনো কিছুর অধীনে বা কোনো কিছুর আন্ডারে বোঝায়। যেমন ধরো বলে না সাব অফিস, হ্যাঁ? সাব ইন্সপেক্টর, হ্যাঁ? এগুলো কি কোনো কিছুর আন্ডারে সাব অফিস মানে অনেকগুলো অফিসের আন্ডারে রয়েছে। ঠিক আছে? সাব অফিস, সাব ইন্সপেক্টর এরকম। যে কোনো কিছুর অধীনে বোঝায়। তারপর লাস্ট দেখো বলছে যে ঊর্ধ্ব বা হিন্দি উপসর্গ হচ্ছে একটা, সেটা হচ্ছে হর। যেমন ধরো বলি না আমরা হর হামেশা, হ্যাঁ? তারপর বলে হর রোজ, হ্যাঁ? হর কিসিম এগুলোর উচ্চারণ একটু অন্যরকম হয়। যেমন হর হামেশা। তো এগুলো হচ্ছে তোমার কি সব এগুলো উর্দু বা হিন্দি শব্দ। ঠিক আছে? এই শব্দের সাথে যখন এই হর উপসর্গ যুক্ত হবে সেটা তোমার কি হিন্দি উপসর্গ। ঠিক আছে? এই হর দ্বারা তোমার কি বোঝায়? প্রত্যেক বা একক বোঝাচ্ছে। ঠিক আছে? মানে প্রতিটি, হ্যাঁ? প্রতিটি বোঝায় বা একটি করে এরকম বোঝায়। প্রতিটি মানে প্রত্যেক মানে কি এক। ঠিক আছে? একক বোঝায়। যেমন হচ্ছে কি যে বললাম যেটা হর হামেশা, হ্যাঁ? হর রোজ এগুলো দ্বারা কি বোঝায়? প্রত্যেক বা একক বোঝায়। তাহলে উপসর্গের প্রকারভেদ গুলো বুঝতে পারছো? আর হচ্ছে তোমাদের হচ্ছে বিভিন্ন বইয়ের মধ্যে দেখবা, ঠিক আছে? যে হচ্ছে এই উপসর্গ যুক্ত করে শব্দ রয়েছে এবং শব্দের হচ্ছে কি অর্থে ব্যবহৃত হয়েছে সেই অর্থবোধকটাও রয়েছে। একদম সুন্দর করে হচ্ছে চার্ট করে দেওয়া আছে। ঠিক আছে? বাংলা, তৎসম আর বিদেশি উপসর্গগুলো। ওইখানে যে হচ্ছে তোমার
উদাহরণগুলো রয়েছে এবং কোনটা কোন অর্থে ব্যবহৃত হয়েছে ওই উদাহরণগুলো পড়লেই হবে, এর বাইরে কিছু আসে না। ঠিক আছে, এখানে তো এত কিছু আলোচনা করে নেই, এখানে উপসর্গগুলো রয়েছে আর আমি তো কয়েকটা উদাহরণ আলোচনা করলাম। তারপর দেখো ক্রিয়া। ক্রিয়া কি? ক্রিয়া মানে হচ্ছে কি কাজ। ঠিক আছে, ক্রিয়া মানে কি কাজ। দেখো ক্রিয়া কি বলছে, যে বাক্যে যে পদ দ্বারা কোনো কিছু, এই যে কোনো কিছু করা, ঘটা, হওয়া, যাওয়া ইত্যাদি কার্য সম্পাদন বোঝায়। যেটা আমি একটু আগে বললাম যে ক্রিয়া মানে হচ্ছে কি কোনো কাজ, সেটা হচ্ছে কি তোমার ক্রিয়া। যে কোনো বাক্যের মধ্যে যে পদ দ্বারা কোনো কিছু করা, হ্যাঁ, হওয়া, খাওয়া, ঘটা ইত্যাদি বা কোনো কার্য সম্পাদন বোঝায় তাকে আমরা কি বলবো? ক্রিয়া বলবো। দেখো উদাহরণ বলছে, যেমন আমি বই পড়ি, এই যে পড়ি, এই পড়িটা কি তোমার ক্রিয়া। আমি কি পড়তেছি? বই পড়তেছি, তার মানে কি আমি একটা কাজ করতেছি, কাজটা কি বই। ঠিক আছে, বই পড়তেছি, পড়া কি ক্রিয়া। ঠিক আছে, যে বই কাজের ক্রিয়া হচ্ছে তোমার পড়া, তাহলে কি আমি বই পড়তেছি, এখানে হচ্ছে পড়া হলো তোমার ক্রিয়া। আচ্ছা, এখন আমরা ক্রিয়ার প্রকার ভেদ দেখি। ক্রিয়া হচ্ছে তোমার, ক্রিয়াকে আবার তিনটা ভাগে বিভক্ত করেছে। দেখো ভাব প্রকাশের দিক থেকে, কর্মের উপর ভিত্তি করে এবং গঠন বৈশিষ্ট্য অনুসারে। দেখো ভাব প্রকাশের দিক থেকে ক্রিয়া কয় প্রকার? দুই প্রকার, একটা হচ্ছে সমাপিকা ক্রিয়া, আর একটা হচ্ছে কি অসমাপিকা ক্রিয়া। দেখো সমাপিকা ক্রিয়া, সমাপিকা ক্রিয়াটা কি? সমাপিকা ক্রিয়া হচ্ছে যে ক্রিয়া দ্বারা বাক্যের পরিসমাপ্তি ঘটে। যে কোনো বক্তা যে কোনো বাক্য বললো, সেই বাক্যের কি সম্পূর্ণভাবে ব্যক্ত করে বা সম্পূর্ণ অর্থ প্রকাশ পায়। সমাপিকা ক্রিয়া মানে হচ্ছে সম্পূর্ণ অর্থ প্রকাশ পায়। ঠিক আছে, বাক্যের সম্পূর্ণ অর্থ প্রকাশ পায় বা বাক্যের সমাপ্তি ঘটে, সেটা হচ্ছে তোমার সমাপিকা ক্রিয়া। ঠিক আছে, যেমন ধরো বললাম ছেলেরা খেলা করছে, আমি যে একটা বাক্য বললাম, হ্যাঁ, ছেলেরা খেলা করছে, এই বাক্যের মধ্যে কি কোনো অসম্পূর্ণ কথা আছে? যাদের সম্পূর্ণ একটা কথা বোঝা যাচ্ছে যে হ্যাঁ ছেলেরা খেলা করছে, এটা পুরোপুরি একটা কথা হয়েছে, তাহলে এইখানে এটা হচ্ছে কি তোমার ছেলেরা খেলা করছে, এইটা হচ্ছে তোমার সমাপিকা ক্রিয়া। এই বাক্যের মধ্যে খেলা করছে, যে এটা হচ্ছে সমাপিকা ক্রিয়া, যেখানে আর কোনো অসম্পূর্ণ কথা নেই। আর অসমাপিকা ক্রিয়া হচ্ছে সমাপিকার বিপরীত, যে এখানে কি সম্পূর্ণ অর্থ প্রকাশ করে না। যে ক্রিয়া কি বাক্যের সম্পূর্ণ অর্থ প্রকাশ করে না বা হচ্ছে তোমার বাক্যের পরিসমাপ্তি ঘটায় না, সেটা হলো তোমার অসমাপিকা ক্রিয়া। যেমন ধরো আমি একটা কথা বললাম যে আমরা হাত মুখ ধুয়ে, শেষ, আর কিছু বললাম না, তাহলে এখানে কি তোমার হচ্ছে বাক্যটা সম্পূর্ণ হয়েছে? হয়নি। আমরা হাত মুখ ধুয়ে কি, আমরা হাত মুখ ধুয়ে কি করব বা কি আমরা কি মানে কিছু তো একটা করবো, তাই না? তো আমি তো পুরো কথাটা সম্পূর্ণ করিনি। তাহলে এইটা হচ্ছে তোমার কি অসমাপিকা ক্রিয়া, যে এখানে পুরা বাক্যের মধ্যে কাজটা কি আমি হাত মুখ ধুয়েছি, ঠিক আছে, এটা আমি একটা কাজ করেছি কিন্তু কাজটা কি সম্পূর্ণ হয়নি, তাই এটা কি অসমাপিকা ক্রিয়া, যে আমি হাত মুখ ধুয়ে, তারপর আর কিছু বললাম না, ধুয়ে শেষ। আমি ধুয়ে তো কিছু করব না, হাত মুখ ধুয়ে ধরো পড়তে বসলাম, যদি পুরাটা বলতাম যে আমরা হাত মুখ ধুয়ে পড়তে বসলাম, তাহলে সেটা হতো সমাপিকা ক্রিয়া। এখন যেহেতু বলেছি আমরা হাত মুখ ধুয়ে, আর কিছু বলিনি, তাহলে এটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া, যে এখানে বাক্যের পরিসমাপ্তি ঘটেনি। ঠিক আছে, তাহলে সমাপিকা আর অসমাপিকা ক্রিয়া বুঝছো? তারপর দেখো রয়েছে কর্মপদের উপর ভিত্তি করে ক্রিয়াকে তিন ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে অকর্মক ক্রিয়া, সকর্মক ক্রিয়া, আর একটা হচ্ছে দ্বিকর্মক ক্রিয়া। দেখো অকর্মক, অকর্ম দ্বারা আমরা কি বুঝি? যে কাজ থাকে না, হ্যাঁ, তাহলে অকর্মক ক্রিয়া কি? যে যে ক্রিয়ার কি কর্ম নেই, সেটা হচ্ছে তোমার অকর্মক ক্রিয়া। যেমন ধরো আমি বললাম মেয়েটি হাসে, হুম, আমি বললাম যে মেয়েটি হাসে, এখানে হাসা কি ক্রিয়া, কিন্তু এটা তোমার কি বললো যে মেয়েটি হাসে, মেয়েটি কি হাসে, কাকে হাসে, মানে কোনো উত্তর পাওয়া যাচ্ছে না, মানে এখানে তোমার বাক্যটা তোমার কি, এই বাক্যের হচ্ছে কি তোমার এই হাসার কি কোনো কর্ম নেই। হ্যাঁ, হাসা একটা কাজ, কিন্তু এই হাসার কি কোনো কর্ম নেই, যে কি হাসে, কে মানে যে কাকে হাসে, এরকম দ্বারা প্রশ্ন করলে কোনো উত্তর পাওয়া যায় না। তাহলে এটা হচ্ছে তোমার কি অকর্মক ক্রিয়া, যে যে ক্রিয়ার কি কোনো কর্ম নেই, সেটা হচ্ছে অকর্মক ক্রিয়া।
তারপর দেখো সকর্মক ক্রিয়া। সকর্মক ক্রিয়া কি? সকর্মক ক্রিয়া হচ্ছে যে ক্রিয়ার কর্মপদ আছে তাকে কি বলে? সকর্মক ক্রিয়া। যেমন ধরো বললাম সে বই পড়ছে, সে বই পড়ছে। এইখানে দেখো এই যে পড়ছে, হ্যাঁ, পড়া হচ্ছে ক্রিয়া। এই পড়া ক্রিয়ার কাজ কি? সে কি পড়ছে? বই পড়ছে। তাহলে বইটা কি? কাজ। ঠিক আছে? তাহলে সে বই পড়ছে, তাহলে পড়ছে ক্রিয়ার কাজ হচ্ছে বই। তাহলে সকর্মক ক্রিয়া হচ্ছে যে ক্রিয়ার কি কাজ আছে, তাহলে এটার কাজ আছে সে বই পড়ছে। হ্যাঁ, সে ফুটবল খেলছে, তাহলে কি খেলার কাজ কি? কি কাজ? সে ফুটবল খেলছে। কি খেলছে? ফুটবল খেলছে। তো এইরকম করে যে হ্যাঁ, যে ক্রিয়ার তোমার হচ্ছে কি কর্ম থাকে বা কাজ থাকে সেটাই হচ্ছে তোমার সকর্মক ক্রিয়া। ঠিক আছে? তারপর রয়েছে ৩ নম্বর দ্বিকর্মক ক্রিয়া। দ্বিকর্মক ক্রিয়া হচ্ছে মানে কি? মানে হচ্ছে ২। তাহলে যে ক্রিয়ার ২ টি কর্মপদ আছে, হ্যাঁ, সেটা হচ্ছে তোমার দ্বিকর্মক ক্রিয়া। যে একটা বাক্যের মধ্যে সেখানে কি ২ টা একটা ক্রিয়ার ২ টা কাজ রয়েছে, ২ টা কর্ম রয়েছে, সেটা তোমার হচ্ছে কি দ্বিকর্মক ক্রিয়া। দেখো একটা উদাহরণ দেই। দেখো বললাম যে শিক্ষক ছাত্রকে বই দিলেন। লিখি একটু। শিক্ষক ছাত্রকে বই দিলেন। হ্যাঁ, এইখানে ক্রিয়া কি? ক্রিয়া হচ্ছে এই দিলেন, হ্যাঁ, দেওয়া, এটা হচ্ছে ক্রিয়া। এই ক্রিয়ার কাজ কয়টা? ২ টা। দেখো শিক্ষক, হ্যাঁ, শিক্ষক কি দিয়েছে? বই দিয়েছে। কাকে দিয়েছে? ছাত্রকে দিয়েছে। আমি এভাবে বলতে পারতাম শিক্ষক বই দিলেন, তাহলে একটা ক্রিয়া থাকতো। কি দিয়েছে? বই। আবার বলতে পারবো শিক্ষক ছাত্রকে দিলেন, হ্যাঁ, ছাত্রকে কি দিয়েছে? কাকে দিয়েছে? ছাত্রকে। কিছু তো একটা দিয়েছে, তাই না? তাহলে এইখানে এই যে ছাত্রকে এবং বই, এই ২ টা হচ্ছে তোমার এই দিলেন ক্রিয়ার ২ টা কর্ম। যে শিক্ষক কাকে দিয়েছেন? ছাত্রকে দিয়েছেন। কি দিয়েছেন? বই দিয়েছেন। যে কে বা কাকে দ্বারা প্রশ্ন করলে আমরা কি ২ টা উত্তর পাচ্ছি। তাহলে এটা হচ্ছে দ্বিকর্মক ক্রিয়া, যে যেই ক্রিয়ার ২ টা কর্ম থাকে। ইনি হচ্ছে কর্তা। শিক্ষক কি কর্তা, সে কাজ করছে। সে কি ২ টা কাজ করছে। একটা ছাত্রকে দিচ্ছে আর একটা হচ্ছে কি বই দিচ্ছে। তাহলে সে ২ টা কাজ করছে। সেজন্য এটা হলো তোমার দ্বিকর্মক ক্রিয়া। তাহলে বুঝতে পারছো এই ৩ টা? অকর্মক ক্রিয়া হচ্ছে যেই ক্রিয়ার কোনো কর্ম থাকে না। মানে ক্রিয়া থাকবে, ঠিক আছে? কিন্তু ওই ক্রিয়ার কি কোনো কাজ বা কর্ম থাকবে না। সেটা হচ্ছে অকর্মক ক্রিয়া। আর সকর্মক ক্রিয়া হচ্ছে যেই ক্রিয়ার তোমার কাজ থাকবে, সেটা হচ্ছে সকর্মক ক্রিয়া। আর দ্বিকর্মক ক্রিয়া হচ্ছে যেই ক্রিয়ার কি ২ টি কাজ থাকবে, সেটা হচ্ছে তোমার দ্বিকর্মক ক্রিয়া। আচ্ছা, তারপর দেখো গঠন বৈশিষ্ট্য অনুযায়ী ক্রিয়াকে আবার ৫ ভাগে ভাগ করছে। সেটা হচ্ছে কি সরল, প্রযোজক, নামক্রিয়া, সংযোগ আর হচ্ছে যৌগিক। সরল ক্রিয়া। সরল ক্রিয়াটা কি? যে ক্রিয়ার একটি মাত্র পদ দিয়ে, যে ক্রিয়া গঠিত হয় সেটা হচ্ছে তোমার সরল ক্রিয়া। ঠিক আছে? যে এবং কর্তা কি সেই কাজটা এককভাবে সম্পন্ন করবে। মানে হচ্ছে ধরো যে তোমরা হচ্ছে সকর্ম ক্রিয়া যে পড়েছো একই রকম। যে একটা মাত্র কাজ থাকবে, ঠিক আছে? একটা মাত্র কাজ থাকবে এবং সেই কাজ কি কর্তা নিজে করবে, ঠিক আছে? কর্তা কর্তা নিজে করবে, সেটা হচ্ছে তোমার সরল ক্রিয়া। হ্যাঁ, যেমন ধরো বললো যে আহ ছেলেরা মাঠে খেলছে, ঠিক আছে? এখানে ছেলেরা কি মাঠে খেলছে, তাহলে কি ছেলেরা কি করছে? খেলা করছে, তার মানে একটা কাজ করছে, তাই না? শুধু খেলছে। তাহলে এখানে এটা হচ্ছে তোমার কি সরল ক্রিয়া। হ্যাঁ, তারপর বলতে পারো যে সে বই লিখছে, তাহলে কি সে বই একটা কাজ করছে, বই লিখছে। তাহলে সেটা হচ্ছে তোমার কি সরল ক্রিয়া, যে কর্তা নিজেই কাজটা করবে। হ্যাঁ, সে বই লিখছে, এখানে অন্য কেউ না। ছেলেরা মাঠে খেলছে, তাহলে ছেলেরাই খেলছে, তাহলে কর্তাই কাজটা করছে, সেটা হচ্ছে তোমার সরল ক্রিয়া। তারপর যদি বলে যে প্রযোজক ক্রিয়া। প্রযোজক ক্রিয়া হচ্ছে যে যেই ক্রিয়াটা তোমার একজনের প্রযোজনায় বা একজনের চালনায় অন্যজন করে, ঠিক আছে? মানে একজন অন্যজনকে দিয়ে কাজ করাবে, সেটা হচ্ছে তোমার প্রযোজক ক্রিয়া। যেমন ধরো বললাম আহ কি বললাম মা শিশুকে চাঁদ দেখাচ্ছে। হ্যাঁ, যেমন বললাম মা শিশুকে চাঁদ দেখাচ্ছে। এইখানে দেখো, এইখানে মা কি করছে? মা হচ্ছে কর্তা, মা দেখাচ্ছে। মা শিশুকে কি দেখাচ্ছে? চাঁদ দেখাচ্ছে। তাহলে এখানে প্রযোজক কর্তা বলতে বোঝাচ্ছে যে একজন, মানে একজন আরেকজনকে দিয়ে কাজ করাবে। তাহলে মা কি শিশুকে দিয়ে কাজ করাচ্ছে, মানে শিশুকে দেখাচ্ছে। দেখা কি একটা কাজ। তাহলে মা শিশুকে
চাঁদ দেখাচ্ছে। এই যে দেখানোটা হচ্ছে তোমার ক্রিয়া, চাঁদ দেখাচ্ছে এটা হচ্ছে একটা কাজ করছে এবং মা শিশুকে দিয়ে করাচ্ছে। তাই এই পুরা বাক্যটা হচ্ছে তোমার কি এখানে এটা হচ্ছে প্রযোজক ক্রিয়া। যে মা হচ্ছে শিশুকে করাচ্ছে। মানে একজন আরেকজনকে দিয়ে কোনো কাজ করাচ্ছে। হুম? দেখা হচ্ছে ক্রিয়া, চাঁদ হচ্ছে কাজ। হ্যাঁ? মা হচ্ছে প্রযোজক কর্তা আর শিশু হচ্ছে কি প্রযোজ্য কর্তা, মানে সে কাজ করছে, ঠিক আছে? তাকে দিয়ে করাচ্ছে। তাহলে এই বাক্যের মধ্যে মা শিশুকে দিয়ে চাঁদ দেখাচ্ছে। এই যে একজন আরেকজনকে দিয়ে কাজ করাচ্ছে বা হচ্ছে কিছু দেখাচ্ছে, এটাই হচ্ছে তোমার প্রযোজক ক্রিয়া। ঠিক আছে? তারপর দেখো নাম ক্রিয়া। নাম ক্রিয়াটা কি? নাম ক্রিয়া হচ্ছে যে কোনো বিশেষ্য, বিশেষণ এবং ধনাত্মক অব্যয়ের পরে এবং আনো প্রত্যয় যুগে যেসব ধাতু গঠিত হয়, ধাতু দিয়ে গঠিত হয় সেটা হচ্ছে তোমার নাম ক্রিয়া। মানে হচ্ছে কোনো বিশেষ্য বা বিশেষণ পদ। হ্যাঁ? বিশেষ্য পদ কি? কোনো কিছুর নাম। বিশেষ্য পদ কি? কোনো কিছুর দোষ, গুণ, অবস্থা আমরা পড়েছিলাম না? পদ যখন পড়েছিলাম বিশেষ্য, বিশেষণ, সর্বনাম পড়েছি না? সেগুলা, ঠিক আছে? তাহলে বিশেষ্য হচ্ছে কোনো কিছুর নাম। আর বিশেষণ হচ্ছে যেমন কোনো হচ্ছে কোনো কিছুর দোষ, গুণ, অবস্থা এগুলার নাম। ঠিক আছে? যে এইগুলা দ্বারা, হ্যাঁ? এগুলার পরে যখন এবং আনো প্রত্যয় যুক্ত হবে, ২ টা প্রত্যয়। একটা হচ্ছে প্রত্যয় আর একটা হচ্ছে তোমার কি আনো প্রত্যয়। এই ২ টা প্রত্যয় যুক্ত হবে, ঠিক আছে? সেটা হচ্ছে তোমার কি? সেটা হলো তোমার নাম ক্রিয়া বা নাম ধাতু। ঠিক আছে? নাম ক্রিয়া। যেমন ধরো আমরা একটা উদাহরণ বলি। বললাম যে হচ্ছে উম বাগানে বেশ কিছু আম ফলেছে। বললাম বাগানে বেশ কিছু আম ফলেছে। ঠিক আছে? তাহলে এই যে শেষে বললাম ফলেছে। ফলেছে তার মানে কি আম ফলানো। ঠিক আছে? বাগানে কি বেশ কিছু আম ফলেছে। মানে কি বেশ কিছু আম মানে ফলানো হয়েছে। ঠিক আছে? মানে কি আম গাছ রোপণ করা হয়েছে, আম হয়েছে। সেটাকে কি বলে? আম ফলানো হয়েছে। তাহলে এই যে ফলানো, ফল যোগ আনো। তাহলে এই যে আনো প্রত্যয় যুক্ত হয়েছে ফলের সাথে। ফল একটা কি বিশেষ্য। ফল কি একটা নাম? ফল একটা নাম না? বিশেষ্য। তাহলে কি বাগানে আম ফলেছে। ঠিক আছে? সরি আম একটা হচ্ছে বিশেষ্য, আম হচ্ছে নাম। আমের সাথে তোমার কি আমের পরে তোমার কি ফলেছের সাথে আনো প্রত্যয় যুক্ত হয়েছে, বা আম ফলানো হয়েছে। এটা হচ্ছে তোমার এই বাক্যটা হচ্ছে নাম ক্রিয়া। ঠিক আছে? যে বিশেষ্য পদের পরে বা আনো প্রত্যয় যুক্ত হয় সেটা হচ্ছে তোমার নাম ক্রিয়া। যেমন বাগানে আম ফলেছে। তারপর যেমন ধরবো যে আমার বন্ধু বইটা ছেপেছে। মানে কি বই ছাপানো হয়েছে। তার দ্বারা বই ছাপানো হয়েছে। ঠিক আছে? তাহলে এখানে কি সেটাও একটা নাম ক্রিয়া। তারপর দেখো ৪ নম্বর হচ্ছে কি সংযোগ ক্রিয়া। সংযোগ ক্রিয়াটা কি? সংযোগ ক্রিয়া হচ্ছে তোমার বিশেষ্য বিশেষণ যে পদ রয়েছে সেই পদের বা বিশেষ্য বিশেষণ শব্দের পরে তোমার হচ্ছে করা, কাটা, হ্যাঁ, হওয়া, দেওয়া, ধরা, পাওয়া, খাওয়া এই শব্দগুলো তোমার কি যুক্ত হয়ে যদি ক্রিয়া গঠিত হয় সেটা তোমার হচ্ছে সংযোগ ক্রিয়া। যে কোনো বিশেষ্য বা বিশেষণের পরে, হ্যাঁ, বিশেষ্য বিশেষণের পরে হচ্ছে করা, হ্যাঁ, তারপর হচ্ছে কাটা, পাওয়া এই শব্দগুলো যদি যুক্ত হয় সেটা তোমার সংযোগ ক্রিয়া। যেমন ধরো বললাম উম কি বলে সাঁতার কাটা, হ্যাঁ, যেমন বললাম যে হচ্ছে সাঁতার কাটা। সাঁতার কাটা, সাঁতার কি? সাঁতার হচ্ছে একটা বিশেষ্য পদ। ঠিক আছে? যে কোনো কিছু না সরি সাঁতার হচ্ছে একটা নাম। সাঁতার কাটা। তাহলে এখানে যে কাটা যুক্ত হয়েছে সাঁতার কাটা এটা হচ্ছে তোমার সংযোগ ক্রিয়া। তারপর যেমন ধরো বলল যে হচ্ছে উম আর কি বলা যায়? গান করা, হ্যাঁ? বলল যে গান করা, হ্যাঁ? মানে গান গাওয়া যেটাকে বোঝায়। ঠিক আছে? গান করা। তাহলে এই যে এখানে গান, হ্যাঁ? গান কি একটা গান গাওয়া এটা কি একটা এক ধরনের কি গুণ। এটা কি বিশেষণ। তাহলে এই বিশেষণের পরে তোমার কি করা যুক্ত হয়েছে। তাহলে এটা কি? এটা হচ্ছে সংযোগ ক্রিয়া। তারপর ধরো বলল যে লজ্জা পাওয়া, হ্যাঁ? লজ্জাটা কি এক ধরনের বিশেষণ। এটা কি একটা কি বলে গুণ। গুণ বা দোষ যেটাই বলো একটা মানে বিশেষণ পদ। তাহলে লজ্জা পাওয়া, লজ্জার পরে কি পাওয়া যুক্ত হয়েছে। তাহলে এটা কি সংযোগ ক্রিয়া। ঠিক আছে? মানে এগুলোই বলছে যে তোমার বিশেষ্য এবং বিশেষণের পরে যদি এই শব্দগুলা থাকে করা, হ্যাঁ, কাটা, পাওয়া, তারপর হচ্ছে কি আহ ধরা, খাওয়া, হ্যাঁ, এগুলো থাকে তাহলে সেই শব্দ তোমার কি হবে? সংযোগ ক্রিয়া হবে। সেই বাক্যটাকে কি বলবো? সংযোগ ক্রিয়া। তারপর দেখো ৫ নম্বর হচ্ছে যৌগিক ক্রিয়া।
যৌগিক ক্রিয়া হচ্ছে যে ক্রিয়াটা তোমার একটা সমাপিকা এবং একটা অসমাপিকা ক্রিয়া যদি একত্রে ব্যবহৃত হয়ে কোনো ক্রিয়া সংঘটিত হয় সেটা তোমার যৌগিক ক্রিয়া। দেখো সমাপিকা অসমাপিকা আমরা বলেছিলাম না, সমাপিকা মানে কি সম্পূর্ণ অর্থ প্রকাশ করে, আর অসমাপিকা কি সম্পূর্ণ অর্থ প্রকাশ করে না। দেখো এখানে যে উদাহরণটা বলেছিলাম সেটা এখানে বলি। যেমন ধরো বললো যে তিনি কথা বলতে লাগলেন। হুম, তিনি কথা বলতে লাগলেন, ঠিক আছে। তিনি বলা একটা কি কাজ, হ্যাঁ, তারপর হচ্ছে কি লাগলেন, এখনো কি বলতেছেন, বলা লাগলেন, এটাও কি একটা কাজ। তাহলে কি দুইটা, একটা সমাপিকা ক্রিয়া একটা অসমাপিকা ক্রিয়া। যদি বলতে তিনি বলতে, তাহলে কি অসমাপিকা। তিনি বলতে লাগলেন, তিনি কথা বলতে লাগলেন, তাহলে কি সমাপিকা। তিনি কথা বলতে এতটুকু বলে এটা কি হতো অসমাপিকা। আর তিনি কথা বলতে লাগলেন এটা কি হলো অসমাপিকা যোগ সমাপিকা। মানে অসমাপিকার সাথে কি হয়েছে সমাপিকাও যুক্ত হয়েছে, এই দুইটা মিশ্রিত হয়ে হয়েছে, তাই এটা কি এটা হচ্ছে যৌগিক ক্রিয়া। যে ক্রিয়া কি সমাপিকা এবং অসমাপিকা ক্রিয়া উভয় যুক্ত হয়ে বা একত্রিত হয়ে শব্দ বাক্য গঠন করবে, সেটাই হচ্ছে তোমার যৌগিক ক্রিয়া। ঠিক আছে, তারপর দেখো ক্রিয়ার কাল। হুম, ক্রিয়ার কাল। ক্রিয়ার কাল কি, ক্রিয়ার কাল হচ্ছে তোমার ক্রিয়ার বর্তমান, অতীত এবং ভবিষ্যতে সম্পন্ন হওয়ার সময় নির্দেশকে ক্রিয়ার কাল বলে। যে কোনো ক্রিয়া বা কোনো কাজের হচ্ছে বর্তমান, অতীত এবং ভবিষ্যতে সম্পন্ন হওয়ার যে সময় সেটা নির্দেশ করাকে কি বলে ক্রিয়ার কাল বলে। ক্রিয়ার কালকে কয় ভাগে ভাগ করা হয়েছে, 3 ভাগে। বর্তমান কাল, অতীত কাল এবং ভবিষ্যৎ কাল। দেখো বর্তমান কাল, বর্তমান কালটা কি, বর্তমান কাল হচ্ছে তোমার যেই কাজটা বা যেই ক্রিয়াটা কি বর্তমানে সাধারণভাবে ঘটে সেটা হচ্ছে তোমার বর্তমান কাল। যেই কাজটা কি বর্তমানে সাধারণভাবে ঘটে সেটা হচ্ছে তোমার বর্তমান কাল। যেমন ধরো বললাম যে আমি ভাত খাই। হুম, আমি ভাত খাই তার মানে কি সাধারণ বর্তমান, যে আমি ভাত খাই, তাই না, বর্তমান সাধারণ, সেটা হচ্ছে তোমার সাধারণভাবে কাজটা ঘটছে, সেটা হচ্ছে বর্তমান কাল। তো বর্তমান কালকে তোমার 3 ভাগে ভাগ করা হয়েছে। নিত্যবৃত্ত বর্তমান, ঘটমান বর্তমান, আরেকটা হচ্ছে পুরা ঘটিত বর্তমান। এখন নিত্যবৃত্ত বর্তমান হচ্ছে, নিত্যবৃত্ত বলতে বোঝায় যে কোনো কিছুর অভ্যস্ততা, ঠিক আছে, যে অভ্যাস বা অভ্যস্ততা, হ্যাঁ, আগে পুরনো অভ্যাস ছিল এরকম থাকে না, অভ্যাস, কোনো কিছুর অভ্যাস। নিত্যবৃত্ত বলতে বোঝায় তোমার অভ্যস্ততা। তাহলে নিত্যবৃত্ত বর্তমানটা কি, নিত্যবৃত্ত বর্তমান হচ্ছে যে কোনো অভ্যস্ততা বোঝালে, হ্যাঁ, সাধারণ বর্তমান কালের ক্রিয়াকে তখন সেটা কি বলবে যে সাধারণ বর্তমান কালের বা বর্তমানের কোনো কাজকে যখন অভ্যস্ততা বোঝাবে সেটা তোমার হবে নিত্যবৃত্ত বর্তমান। যেমন ধরো এখানে উদাহরণ বলতে আমি রোজ স্কুলে যাই। আমি রোজ স্কুলে যাই তার মানে এটা কি আমার একটা অভ্যাস। আমি রোজ স্কুলে যাই, তাই না, আমি তো যাবো, রোজ স্কুলে যাই, এটা হচ্ছে তোমার নিত্যবৃত্ত বর্তমান, যে একটা অভ্যস্ততা বোঝাচ্ছে, হ্যাঁ, অভ্যাস বোঝাচ্ছে। আমি বলবো যে আমি রোজ সকালে হাঁটতে যাই, হ্যাঁ, তাহলে এটাও কি একটা অভ্যস্ততা বোঝায় বা অভ্যাস বোঝায়, সেটা তোমার নিত্যবৃত্ত বর্তমান। তারপর দেখো বলছে ঘটমান বর্তমান। ঘটমান বর্তমানটা কি, ঘটমান বর্তমানটা হচ্ছে এই কাজটা শুরু হয়েছে কিন্তু শেষ হয়নি। কাজ কি হয়, শুরু হয় কিন্তু শেষ হয়নি এখনো, শুরু হয়েছে মানে এখনো চলছে, ঠিক আছে, শেষ হয়নি মানে চলছে, ঠিক আছে, যে কাজটা কি এখনো চলছে সেটা হচ্ছে তোমার ঘটমান বর্তমান। যেমন ধরো বলতে আমাদের পরীক্ষা চলছে, তার মানে কি আমাদের পরীক্ষা যে শুরু হয়েছিল এখনো কিন্তু শেষ হয়নি, চলছে, তাহলে এটা ঘটমান বর্তমান। তারপর যেমন ধরো বললো যে হাসান বই পড়ছে, তার মানে কি সে বই এখনো পড়ছে, বই পড়া শুরু করেছিল এখনো শেষ করেনি, এখনো পড়ছে, হাসান বই পড়ছে, তাহলে সেটা কি হবে ঘটমান বর্তমান। যে কাজ শুরু হয়েছে কিন্তু শেষ হয়নি সেটা হলো ঘটমান বর্তমান। তারপর দেখো বলছে যে পুরা ঘটিত বর্তমান। পুরা ঘটিত বর্তমান হচ্ছে কাজটা পূর্বে শেষ হলেও সেই কাজের ফল এখনো বর্তমান, ঠিক আছে, যেমন কোন একটা কাজ পূর্বে শুরু হয়েছে, শুরু হওয়ার পর শেষও হয়ে গেছে, কিন্তু সেই কাজের ফলাফলটা কি এখনো বর্তমান রয়েছে, সেটা হচ্ছে তোমার পুরা ঘটিত বর্তমান। যেমন উদাহরণ বলছে আমি অঙ্কটি করেছি। এই যে আমি অঙ্কটি করেছি তার মানে অঙ্কটাকে আমি শেষ করে ফেলেছি, কিন্তু কিন্তু সেই অঙ্কের কি ফলাফলটা এখনো পাইনি, বা সেই অঙ্কটা কি এখন আমার, ধর আমি পড়তে বসলাম, পড়তে বসার পরে কেউ আমাকে কিছু জিজ্ঞেস করলো, তখন বললাম যে হ্যাঁ আমি এই অঙ্কটা করেছি, তো আমি কিন্তু এখনো পড়ার মধ্যে আছি বা হচ্ছে এখনো অঙ্ক করার মধ্যেই আছি।
তার মানে কি আমার কাজটা পূর্বে শেষ হয়েছে কিন্তু কাজটা এখনো, কাজের ফলাফলটা কি এখনো চলমান, এটা হলো তোমার পুরা ঘটিত বর্তমান। ঠিক আছে? তারপর যেমন ধরো বললো যে তারা বাড়ি ফিরেছে, হ্যাঁ, তার মানে কি তারা বাড়িতে কি পূর্বেই ফিরেছে কিন্তু এখনো কি বাড়িতেই রয়েছে, তার মানে কি পূর্বের কাজের ফলাফল এখনো রয়েছে, তাই সেটা হলো তোমার পুরা ঘটিত বর্তমান। আচ্ছা, তারপর দেখো অতীতকাল। অতীতকাল, হ্যাঁ, অতীত কি? অতীত হচ্ছে যে ক্রিয়া পূর্বে ঘটে গেছে সেটাকে কি বলে? অতীতকাল বলে। যে যেই কাজটা কি তোমার পূর্বেই ঘটেছে সেটা হচ্ছে তোমার অতীতকাল। যে আগে হয়ে গেছে এমন কাজকে কি বলে? অতীত। দেখো অতীতকাল হচ্ছে তোমার, অতীতকালকে 4টা ভাগে ভাগ করেছে: সাধারণ অতীত, নিত্যবৃত্ত অতীত, ঘটনা অতীত, পুরাঘটিত অতীত। দেখো সাধারণ অতীত, সাধারণ অতীতটা কি? যে যে বর্তমান কালের আগেই যে কাজটা শেষ হয়েছে, হ্যাঁ, বর্তমান কালের আগে সাধারণভাবে যে কাজটা শেষ হয়ে গেছে এটা হলো তোমার সাধারণ অতীত। যেমন বলছে যে প্রদীপ নিভে গেল, প্রদীপটা কি নিভে গেল, তার মানে কি এটা বর্তমান কালের আগে কি অতীতে কি নিভে গেছে, তার মানে কাজটা শেষ হয়ে গেছে, সেটা হলো তোমার সাধারণ অতীত। ঠিক আছে? তারপরে ধরো বললো যে তারা সেখানে বেড়াতে গেল, হ্যাঁ, তারা সেখানে বেড়াতে গেল, তাহলে সেটাও কি তারা কি বেড়াতে গেল মানে কি চলে গেছে, তাহলে সেটা কি পূর্বেই ঘটে গেছে, সেটা হলো তোমার সাধারণ অতীত। তারপর যেমন ধরো, তারপর দ্বিতীয়টা হচ্ছে তোমার নিত্যবৃত্ত অতীত। নিত্যবৃত্ত অতীতটা কি? নিত্যবৃত্ত বলতে আমরা যে একটু আগে বললাম, নিত্যবৃত্ত বলতে কি বোঝায়? অভ্যস্ততা বোঝায়, কোনো কিছুর অভ্যাস। ঠিক আছে? নিত্যবৃত্ত বলতে বোঝায় কোনো কিছুর অভ্যস্ততা। যেমন ধরো নিত্যবৃত্ত অতীত হচ্ছে যে অতীতকালে যে ক্রিয়া দ্বারা সাধারণত অভ্যস্ততা বোঝায়, কোনো কিছুর অভ্যাস বোঝায়, অতীতের কোনো কাজ দ্বারা অভ্যাস বোঝায়, সেটা হলো তোমার নিত্যবৃত্ত অতীত। যেমন ধরো বলছে যে আমি খুব সকালে ঘুম থেকে উঠতাম, তার মানে কি আমি, এটা আমার কি পূর্বের একটা অভ্যাস যে আমি খুব সকালে ঘুম থেকে উঠতাম। ঠিক আছে? সেটা তোমার কি পূর্বের একটা অভ্যাস, তাই জন্য এটা কি নিত্যবৃত্ত অতীত, যে অতীতের কাজ কিন্তু সেটা কি অতীতের একটা অভ্যাস, তাই এটা হলো নিত্যবৃত্ত অতীত। আর অতীতে যদি একটা সাধারণ কাজ হতো তাহলে সেটা কি হতো? সাধারণ অতীত। তারপর দেখো বলছে ঘটমান অতীতকাল। ঘটমান অতীতকাল হচ্ছে তোমার যে অতীতকালে যে কাজটা চলছিল, হ্যাঁ, ঘটমান মানে হচ্ছে কি চলছে, করছে, মানে হচ্ছে কি বলে কাজ হচ্ছে আহ শুরু হয়েছে শেষ হয়নি, সেটা হলো ঘটমান। ঠিক আছে? শুরু হয়েছে শেষ হয়নি। এখন অতীত যেহেতু, তার মানে কি সেটা পূর্বে শুরু হয়েছিল, তখনের মানে পূর্বের কথা আমরা বলছি, বর্তমান হলে এখনের কথা বলতাম। অতীত যেহেতু আমরা পূর্বের কথা বলছি, যে কাজটা পূর্বে শুরু হয়ে পূর্বে ঘটমান ছিল বা চলমান ছিল, সেটা হলো তোমার ঘটমান অতীত। যেমন উদাহরণ বলছে কাল সন্ধ্যায় বৃষ্টি পড়ছিল, তার মানে কি সন্ধ্যায় যে বৃষ্টি সেটা কি পড়ছিল মানে অনেকক্ষণ হয়েছে, সেই ঘর সময়টাকে বোঝানো হয়েছে, বৃষ্টি শুরু হওয়া থেকে শেষ হওয়ার আগ পর্যন্ত সেই সময়ের কথা বলা হয়েছে কাল সন্ধ্যায় বৃষ্টি পড়ছিল। হুম। তারপর যদি বলে যে আমি তখন বই পড়ছিলাম, তার মানে কি আমি তখন বই পড়ছিলাম, আমি তখনও কি বইটা কি পড়ছিলাম, মানে কাজটা কি চলমান ছিল, সেটা হলো তোমার ঘটমান অতীতকাল। তারপর দেখো পুরা ঘটিত অতীত। পুরা ঘটিত অতীতটা কি? পুরা ঘটিত অতীত হচ্ছে যে কাজটা তোমার পূর্বে সংঘটিত হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু তারপরে আরো অনেক ঘটনা ঘটে গেছে তার সাথে রিলেটেড, যে একটা ঘটনা পূর্বে সংঘটিত হয়েছে কিন্তু তার সাথে রিলেটেড এরপর আরো অনেক ঘটনা ঘটে গেছে, সেটা হলো তোমার পুরা ঘটিত অতীতকাল। যেমন ধরো এখানে বলছে সেবার তাকে সুস্থ দেখেছিলাম, হ্যাঁ, সেইবার মানে কি আগের কথা। ঠিক আছে? আগের বার যখন এসেছিল, ধরো কেউ তোমার বাড়িতে বেড়াতে আসলো, তো তোমার হচ্ছে দাদা বা দাদিকে দেখে বললো যে সেবার তাকে, মানে আগের বার, আর সেবার বলতে বলছে আগের বার, ঠিক আছে, আগের বার যখন এসেছিল সেবার তাকে সুস্থ দেখেছিলাম। তার মানে কি তারপরে কি সে, তার সাথে কি আরো অনেক ঘটনা ঘটেছে, তারপরে কি সে অসুস্থ হয়ে হতে পারে, বা হচ্ছে সে এখন আরো বেশি সুস্থ হতে পারে, বা সে এখন অসুস্থ হতে পারে, তার মানে কি সেই কাজটা ঘটে যাওয়ার পরে সেই কাজের সাথে রিলেটেড আরো কাজ হয়েছে, সেটা হলো তোমার পুরা ঘটিত অতীত। যে পূর্বে কোনো কাজ শেষ হয়েছে, শেষ হওয়ার পরে সেই ঘটনার আরো অনেক ঘটনা ঘটে গেছে, সেটা হলো তোমার পুরা ঘটিত অতীতকাল। যে সেবার তাকে সুস্থ দেখেছিলাম, মানে হয়তো এবার এসেও তাকে ওই অসুস্থ দেখছে, তাই বলছে যে সেবার তাকে সুস্থ দেখেছিলাম, তার মানে কি তার সুস্থতার পর সে আবার অসুস্থ হয়েছে,
তার মানে কি সেই ঘটনার পর আরেকটা ঘটনা এটার সাথে রিলেটেড আরেকটা ঘটনা ঘটে গেছে, সেটা হলো তোমার পুরাঘটিত অতীতকাল। ঠিক আছে? তারপর দেখো আমাদের লাস্ট টপিক ভবিষ্যৎকাল। ভবিষ্যৎকাল কি? ভবিষ্যৎকাল হচ্ছে তোমার যে কোনো কাজ ভবিষ্যতে ঘটবে, হ্যাঁ? কোনো কাজ ভবিষ্যতে বা হচ্ছে বর্তমানের পর, হুম? ভবিষ্যতে ঘটবে, সেটাই হচ্ছে কি সেই সময়টাকে কি বলে? ভবিষ্যৎকাল বলে। ভবিষ্যৎকালকেও ৩ ভাগে ভাগ করছে, সাধারণ, ঘটমান, পুনর্ঘটিত। দেখো সাধারণ ভবিষ্যৎকালকে, যে সাধারণ ভবিষ্যৎকাল হচ্ছে যে ক্রিয়া আমরা পরে করবো, হ্যাঁ? যে কাজটা বা যে ক্রিয়াটা পরে সংঘটিত হবে, সাধারণভাবে সংঘটিত হবে, সেটা হলো সাধারণ ভবিষ্যৎকাল। যেমন আমি রংপুরে যাব, আমি রংপুর যাব, সেটা কি আমি ভবিষ্যতে যাব বলছি, ঠিক আছে? আমি যাবো, আমি রংপুরে যাব, হ্যাঁ? তারপর ধরো বলতে পারি যে আমি ভাত খাবো, হ্যাঁ? এটা কি সাধারণ ভবিষ্যৎকাল, যে আমি ভাত খাবো, আমি রংপুর যাব, আমি বললাম যে ভবিষ্যতে আমি কাজটা করব। তারপর বলছে যে ঘটমান ভবিষ্যৎকাল। ঘটমান ভবিষ্যৎ মানে কি? ঘটমান মানে কি পড়ছি? ঘটমান মানে হচ্ছে চলমান। যে সেই কাজটা কি থাকবে? চলতেই থাকবে। সেই কাজটা থামবে না। এটা হলো চলমান, ঘটমান। তাহলে ঘটমান ভবিষ্যৎ কি? ভবিষ্যতে কোনো কাজ কি ঘটতেই থাকবে বা চলতেই থাকবে। সেটা হলো তোমার ঘটমান ভবিষ্যৎকাল। দেখো উদাহরণে বলছে আমরা ফুটবল খেলতে থাকবো। ধরো তোমাকে কোন একটা সময়ের কথা বললো যে হচ্ছে চলো আমরা কালকে বিকেল 4টায় কোথাও ঘুরতে যাই। তখন তুমি হচ্ছে বললা যে না, ওই সময় কি মানে ওই সময়ের কথা যে না আমরা ফুটবল খেলতে থাকবো। তার মানে কি ওই 4টার সময় বা ওই ভবিষ্যতে যে সময়টা রয়েছে ওই সময়টার মধ্যে তুমি কি একটা কাজ করতে থাকবা, চলমান থাকবে, তুমি ফুটবল খেলতে থাকবা। তার মানে কি এটা হলো ঘটমান ভবিষ্যৎকাল, যে নির্দিষ্ট একটা সময়ের মধ্যে ভবিষ্যতের একটা সময়ের মধ্যে তুমি কি কোনো একটা কাজ চলমান থাকবে, সেটা হলো তোমার ঘটমান ভবিষ্যৎকাল। তারপর দেখো লাস্ট পুরা ঘটিত ভবিষ্যৎকাল। পুরা ঘটিত ভবিষ্যৎকালটা কি? যে যে কাজটা কি সম্ভবত হয়ে গেছে, ঠিক আছে? যে কাজটা সম্ভবত হয়ে গেছে, কিন্তু সেই কাজটা কি সাধারণত ভবিষ্যৎ কালের কোনো শব্দ ব্যবহার করে, সেটা হচ্ছে তোমার ভবিষ্যৎ পুরা ঘটিত কাল। যেমন আচ্ছা ঠিক আছে উদাহরণ দিয়ে বুঝি। এখানে উদাহরণে বলছে আমরা সেখানে গিয়ে থাকবো। এই যে বললাম যে আমরা সেখানে গিয়ে কি থাকবো, ঠিক আছে? তার মানে কি আমাদের যে থাকাটা এটা হচ্ছে ভবিষ্যৎ, যে আমরা সেখানে থাকবো বলছি, এটা আমাদের ভবিষ্যৎ একটা কাজ। কিন্তু আমরা সেখানে গিয়ে থাকবো বললাম, তার মানে কি আমরা সেখানে কি যাব, এটা কি এটা হচ্ছে তোমার কি যে হ্যাঁ আমরা সেখানে কি যাবো, যে আমরা শিওর সেখানে আমরা কি হবো, যাবোই, ঠিক আছে? ভবিষ্যৎটা কি সাধারণত ভবিষ্যৎ কি অনিশ্চিত, কিন্তু পুরা ঘটিত ভবিষ্যৎ যেটা এটা কি নিশ্চিত হয়ে ভবিষ্যতে কোনো কাজ করা, সেটাকে বোঝায়, ঠিক আছে? দেখো সাধারণ ভবিষ্যৎ আর পূর্বঘটিত ভবিষ্যতের পার্থক্য হচ্ছে তোমার সাধারণ ভবিষ্যৎটা হচ্ছে তোমার অনিশ্চিত, হ্যাঁ? আমি যেমন এখানে বললাম যে আমি রংপুর যাব, তার মানে আমি রংপুর যাব বলছি, তার মানে যে আমি আসলে রংপুর যাব, কবে যাব, কি করব, সেটা কিন্তু এখন এখানে বলিনি, সেটা আমার ভবিষ্যৎ, যে ভবিষ্যৎ কালের কথা, যে আমি যাব বলছি, যাইনি, বা হচ্ছে যাওয়া এখনো ঠিক হয়নি, যেতেও পারি না যেতে পারি। কিন্তু পুরাঘটিত অতীত যেটা সেটা হচ্ছে তোমার কি সেই কাজটা কি নিশ্চিত, হুম? সেই কাজটা হচ্ছে তোমার নিশ্চিত, নিশ্চিত ভবিষ্যতে সেই কাজটা হবে। সেই কাজের সাথে ভবিষ্যৎ শব্দ যুক্ত থাকবে। যেমন এই যে বললাম যে আমরা সেখানে গিয়ে থাকবো, মানে সেখানে আমরা যাব, ঠিক আছে? যাব এটা হচ্ছে শিওর, নিশ্চিত কাজ। যাওয়ার পরে সেখানে গিয়ে থাকবো, যে এটা হলো তোমার ভবিষ্যৎকাল বোঝাচ্ছে, যে কাজটা হয়ে গেছে কিন্তু সেই কাজের এই ফলাফলটা কি তখন চলমান থাকবে, সেটা হলো তোমার কি পুরা ঘটিত ভবিষ্যৎকাল, যে কাজটা হয়ে গেছে কিন্তু সেই কাজের সাথে কি ভবিষ্যৎ কোনো শব্দ যুক্ত থাকবে, সেটা হলো তোমার ভবিষ্যৎ পুরা ঘটিত ভবিষ্যৎকাল। পুরা ঘটিত ভবিষ্যৎটা তোমার নিশ্চিত এবং সাধারণ ভবিষ্যৎ যেটা সেটা কি তোমার অনিশ্চিত। তাহলে তুমি পার্থক্যটা বুঝতে পারবা, ঠিক আছে? তারপরে আর কিছু নেই, শেষ। তাহলে আমরা আজকে কি কি পড়লাম? ক্রিয়া, ক্রিয়ার কাল, উপসর্গ এবং শব্দ, শব্দের শ্রেণীবিভাগ। এখন বলো আজকের পড়ার মধ্যে কার কোথায় বুঝতে প্রবলেম হয়েছে, কে কোন টপিকটা বুঝোনি বা কোথায় বুঝতে সমস্যা হয়েছে একটু বলো। শব্দ, শব্দের শ্রেণী, উপসর্গ আর হচ্ছে ক্রিয়া, ক্রিয়ার কাল, এই 3টা টপিকের মধ্যে কে কোথায় বুঝতে পারোনি একটু বলো, নাকি কারো কোনো সমস্যা নেই সেটাও বলো।